এই চ্যাপ্টারটা এত বেশি বেসিক যে পড়াইতেও ইচ্ছা হয় না, কারণ এত ফান্ডামেন্টাল কনসেপ্ট নিয়ে কথা বলা হয়েছে, যে স্ট্রং অ্যাসিড কি, স্ট্রং বেস কি, উইক অ্যাসিড কি, উইক বেস কি, তারপরে এটার পিএইচ কত, তারপরে গ্রাফ আঁকাইলে কিরকম হবে, এই প্রত্যেকটা ডিটেলসে ইন্টারমিডিয়েটে করে আসছি। এই জন্য এই চ্যাপ্টারটাই অনেকটা বোরিং আমার কাছে মনে হয়। যে সবই ইজি ইজি, এখানে মেইনলি যে কাজ করতে হবে, যেই যেগুলা মনে হয় যে পারবো না, নিজে বের করা। এখান থেকে কঠিন কিছুই আসবে না। ওই যে আমি গতদিন আপনাদের সাজেশন দেওয়ার মধ্যে দিছি না, যেগুলা এখান থেকে এই কনসেপচুয়াল ওই প্রবলেম গুলাই আসে, মানে 10 বা 15 বছর ধরে ওইটাই আসতেছে, এবারে কিছু আসে না। সো ওই কনসেপচুয়াল কোশ্চেন, যে কনজুগেট অ্যাসিড বেস দিয়ে স্ট্রং অ্যাসিড উইক বেস এর কনসেপ্ট ব্যাখ্যা করা, তারপরে উইক অ্যাসিড স্ট্রং বেস দিলে কিরকম গ্রাফ হবে, স্ট্রং অ্যাসিড উইক বেস দিলে কিরকম গ্রাফ হবে, ওই গ্রাফ অঙ্কন করা। তারপরে ওই যে যেই সল্টের যে প্রবলেমটা আছে, যে বিভিন্ন ধরনের সল্ট হয় অ্যাকুয়াস সলিউশন, সো ওইটা আসবে। এই কিছু প্রবলেম আছে, আর ওই যে রিলেটিভ স্ট্রেন্থ, যেটা যে কনজুগেট অ্যাসিড স্ট্রং হবে নাকি কনজুগেট বেস স্ট্রং হবে, ওই কনসেপ্টটা। সো এই কয়েকটা প্রবলেমের মধ্য থেকে সবসময় প্রশ্ন আসে। সো এইটা নিয়ে বেশি সময় নষ্ট করার যৌক্তিকতাও দেখি না। তারপরে চলেন আমরা গতদিন যে পর্যন্ত করছিলাম তারপর থেকে শুরু করি। গতদিন আমি বোধহয় রিলেটিভ স্ট্রেন্থ শেষ করছি, অটো আয়নাইজেশন শেষ করছি, তারপরে আয়নিক প্রোডাক্ট শেষ করছি, তারপরে পিএইচও একটা অঙ্ক করে বুঝাইছি। এগুলা বেশি সময় নষ্ট করতেছে না। এখানে বেশি ইম্পর্টেন্ট রয়েছে, বললাম যে আমি করাচ্ছে বেশি ইম্পর্টেন্ট, আপনারা যদি কোনো একটা আটকে যান ওইটা দেখাবেন, ইনশাল্লাহ সলভ করে দেওয়া যাবে। আর আর আমার দিক থেকে যেটুকু করার আমি তো করতেছি, এখানে কঠিন কিছু আমি দেখি নাই যে এটা পড়ানো উচিত বা এটা পড়াইলে উপকার হবে, এরকম অনেক কঠিন কিছু আমি কিছু পাই নাই। আচ্ছা, উইক অ্যাসিডের মধ্যে ঢুকতেছে। আজকে আমরা প্রথমে কেমিস্ট্রি যতক্ষণ না শেষ হয়, শেষ করে আমরা মেকানিক্স স্টার্ট করব। মেকানিক্সে অনেক কনসেপ্ট আছে। আচ্ছা, যে কোনো অ্যাসিডের কথা যদি আমরা বিবেচনা করি, ধরেন HA, এটা একটা উইক অ্যাসিড হিসেবে কল্পনা করতেছি। এটা যদি পানির সাথে বিক্রিয়া করে, তাইলে মানে পানির সাথে তার বিক্রিয়া করবে না, পানিতে বিয়োজিত হয়ে A মাইনাস aqueous প্লাস H3O প্লাস এই সলিউশন ক্রিয়েট করবে। ওকে, এটা কখন করবে? যদি কিনা এটা উইক অ্যাসিড হয়। আর এই সেম জিনিসই যদি স্ট্রং অ্যাসিড হয়, তাহলে আমরা জাস্ট একটা অ্যারো সাইন দেব, বাকি সবকিছুই সেম থাকবে। এখন উইক অ্যাসিড কিংবা উইক বেসের জন্য আমরা একটা টার্ম জানি, সেটা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। এটাকে আমরা বলি অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। এটার দিকে একটু আগে, এগুলো সবাই আমরা দেখছি, বিয়োজন ধ্রুবক যে জিনিসটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ছি। তো ভাইয়া আপনার স্ক্রিন মেবি আটকে আছে, ওই জায়গাটাতে স্টপ আছে। ভালো শোনা যাচ্ছে, এবার বোধহয় পাবো। দেখা যায় এবার। হ্যালো, জি ভাইয়া, শোনা যাচ্ছে। দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাইয়া, দেখা যায়। ওকে, ঠিক আছে।
যেটা বলতেছিলাম যে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, যেটাকে আমরা কে এ দ্বারা প্রকাশ করি, এ ফর অ্যাসিড, সেটার ভ্যালু আসে এরকম যে এদিকে যে অ্যাকুয়াস সলিউশন আছে এটার ক্ষেত্রে H3O প্লাস, এই দুইটার কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই H এর কনসেন্ট্রেশন, এটাকে বলি আমরা অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। এরপরে কিছু হচ্ছে উইক অ্যাসিডের উদাহরণ আছে যেটা আমি গতকালকে দেখাইছি। এখন আমরা একটা প্রবলেম সলভ করতে যাচ্ছি, এখানে আরো কিছু কথা লিখবো, আগে এটা সলভ করি। এখানে বলতেছে যে এ স্টুডেন্ট প্রিপেয়ার 0.1 মোলার সলিউশন অফ ফর্মিক অ্যাসিড। আচ্ছা, ফর্মিক অ্যাসিড কোন ধরনের অ্যাসিড? উইক অ্যাসিড, ঠিক আছে, না জানলে ওই চার্টের থেকে দেখে নেবেন। এন্ড ফাউন্ড ইটস পিএইচ at 25 ডিগ্রি সেলসিয়াস, মানে রুম টেম্পারেচারে, to be 2.38. Calculate Ka for formic acid at this temperature. সো এটা সলভ করার জন্য প্রথমে আমাদের ইকুয়েশনটা লিখতে হবে বা রিঅ্যাকশনটা লিখতে হবে, সেটা হচ্ছে HCOOH। এটা কিভাবে ডিসোসিয়েট হবে সেটা হবে হচ্ছে H প্লাস COOH মাইনাস, ঠিক আছে। এখন প্রথমে যখন এটার কনসেন্ট্রেশন ইনিশিয়ালি, যখন এর কনসেন্ট্রেশন 0.1 মোলার ছিল, তখন এটা একদমই ডিসোসিয়েট হয় না। কিন্তু ইকুইলিব্রিয়ামে যে আমরা জানলাম যে এটা কি হয়েছে, এখান থেকে 0.1 মাইনাস এক্স হবে, এটা এক্স হবে, এটা এক্স হবে, রাইট? জানি না এগুলো। এখন যদি এটা হয় তাহলে এইচ প্লাস এর কনসেন্ট্রেশন কত হবে? এইচ প্লাস এর কনসেন্ট্রেশন হবে হচ্ছে which is x, আমরা pH থেকে বের করতে পারি, সেটা হচ্ছে 10 to the power minus 2.38। 4.2 into 10 to the power minus 3, 4.2 into 10 to the power minus 3 মোলার, এটা হচ্ছে x এর ভ্যালু। এখন আমাদের কাছে কি জানতে চাইছে? কে কত হবে সেটা জানতে চাচ্ছে। সো কে এর ভ্যালু আমরা অবভিয়াসলি জানি যে এটার কনসেন্ট্রেশন ইনটু এটার কনসেন্ট্রেশন, দ্যাট উইল বি x স্কয়ার ডিভাইডেড বাই HCOOH এর কনসেন্ট্রেশন, সেটা কত হবে? 0.1 মাইনাস x। এবং এখানে যদি আমরা ভ্যালু বসাই, এটা স্কয়ার ডিভাইডেড বাই 0.1 মাইনাস 4.2 10 to the power minus 3, সেক্ষেত্রে অ্যান্সার আসে হচ্ছে 1.8 into 10 to the power minus 4, 1.8 into 10 to the power minus 4। বোঝা গেছে না? না বোঝার কিছু নাই। A calculated in samples, example 16.10, a 0.1 molar solution of formic acid contains এত মোলার H plus, মানে ওই কোশ্চেনটাই ঘুরাই ফিরাই বলছে ক্যালকুলেটটা। ও না, সরি, পার্সেন্টেজ অফ অ্যাসিড। আচ্ছা, পার্সেন্টেজ অফ অ্যাসিড এই জিনিসটা কি আমরা বুঝি? আসিফ ভাই জানেন এটা? Percentage ionization is equal to concentration ionized divided by initial concentration into 100%। এখন দেখি এক্ষেত্রে আমরা যেটা দেখতেছি যে 0.1 মোলার সলিউশনের মধ্যে ইকুইলিব্রিয়ামে যে কত মোলার আয়োনাইজ
মাইনাসড হয় 4.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। যদি সেটা হয় তাহলে এটা উপরে যাবে আমাদের 4.2 into 10 to the power minus 3 divided by 0.1 into 100%. এ পর্যন্ত বুঝতে পারছি? আই গেস বোঝা গেছে। এরপরে আমরা আরেকটু সামনে আগাই। আচ্ছা, এই প্রবলেমটা দিতে পারে। আচ্ছা, চঞ্চল স্যার কি আপনাদের বলছে যে এই সব কোনো ধরনের শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না, সব গতানুগতিক পদ্ধতিতে সলভ করতে হবে, এ কথা বলছে না? হ্যালো, আসেন নাকি চলে গেছে? ভাইয়া বলছে মেবি, বলছে। হ্যাঁ হ্যাঁ, ক্লাসের মধ্যে আপনারা ভুলেও কোনো ধরনের ওই যে S1 V1 S2 V2 এই সূত্র পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন না। সব আপনার মল দিয়ে খেলতে হবে, যে উইকিক নিয়মে যেভাবে আমরা করছি ওই নিয়মে করতে হবে। কোনো ধরনের শর্টকাট অ্যাপ্লাই করা যাবে না। তাহলে একটা করে দেখাই, একদম না করলে খারাপ দেখা যায় বলে বলতেছে। ক্যালকুলেট দ্য pH of a 0.2 molar solution. Calculate হাইড্রোজেন সায়ানাইড। এটা কিন্তু একটা উইক অ্যাসিড। যদি না জানি তাহলে এটা জানতে হবে। এটার কি এর ভ্যালু আপনাকে দিয়ে দিবে, সেটা হচ্ছে 4.9 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 12। এইটার পিএইচ বের করতে বলছে। সো আপনার প্রথম অ্যাপ্রোচ হবে প্রথমে আপনার ইকুয়েশন লিখতে হবে। যে শর্টকাট দিলে হবে না, পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ দিয়ে একবারে সূত্র অ্যাপ্লাই করে দিলে ওটা হইবে না। আপনার প্রথমে ইকুয়েশন লিখতে হবে, লেখার পরে HCN যেভাবে দেখাচ্ছে একদম হুবহু এভাবে সলভ করতে হবে। HCN এর পরে এখানে H প্লাস আসবে, এদিক থেকে CN মাইনাস আসবে। যদি সেটা হয় এটা অ্যাকুয়াস আর এটা হচ্ছে অ্যাকুয়াস। এখন ইনিশিয়ালি আপনার কনসেন্ট্রেশন কত ছিল বলতেছে 0.1 মোলার সলিউশন ছিল। সো ইনিশিয়ালি এটা হচ্ছে 0.1 মোলার, আর এখানে 0, এখানে 0। আর এট ইকুইলিব্রিয়াম যখন সাম্যাবস্থা তৈরি হবে তখন কত হবে ধরে নিতেছি, এখান থেকে x পরিমাণ ডিসোসিয়েট হয়েছে, এখান থেকে x, এখান থেকে x। যদি সেটা হয় তাহলে এখান থেকে আমরা কি জানি যে Ka এর ভ্যালু হবে x স্কয়ার ডিভাইডেড বাই 0.1 মাইনাস x। 0.1 মাইনাস x। K এর ভ্যালু কত? K এর ভ্যালু হচ্ছে 4.9 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইজ ইকুয়াল x স্কয়ার ডিভাইডেড বাই 0.1 মাইনাস x। পরের লাইনে আপনি এভাবে লিখতে পারেন যে x স্কয়ার ইজ ইকুয়াল টু 4.9 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ব্র্যাকেটে যাবে যে 0.1 মাইনাস 0.1 minus x would be tends to 0.1। এখান থেকে আপনার x এর ভ্যালু কত আসে? 4.9 into 10 to the power minus 10 রুট করলে 2.21 into 10 to the power minus 5। 2.21 power minus 5। আর এখান থেকে যদি আপনার pH যেহেতু বের করতে বলছে, সো pH হবে হচ্ছে মাইনাস লগ H প্লাস। এখানে H প্লাসই হচ্ছে X।
তাহলে এখান থেকে আমরা পাইতেছি মাইনাস লগ 2.21 into 10 to the power minus 5, 4.65. ওকে, আই গেস বোঝা গেছে। চলেন তারপরে আগে। আচ্ছা, পলিফ্লোটিক অ্যাসিড এই বিষয়টা নিয়ে হালকা একটু কথা বলি তারপরে, কারণ পলিফ্লোটিক অ্যাসিডের আমাদের টাইট্রেশন কার্ভ আছে। এগুলোর সাথে আমরা খুবই বেশি অভ্যস্ত, পলিফ্লোটিক অ্যাসিড বলতে, যেগুলো বেশি একাধিক প্রোটন দিবে, যেমন H2SO3, এটা হচ্ছে একটা পলিফ্লোটিক অ্যাসিড। এটার ক্ষেত্রে আপনার প্রথম বার ডিসোসিয়েট যখন করবে তখন এখানে দেখেন H প্লাস আর HSO3 মাইনাস ক্রিয়েট করবে। এবং এইটার ক্ষেত্রে আমরা কিন্তু মাথায় রাখতে হবে, এইটার ক্ষেত্রে অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট আসে হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফার্স্ট অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, একটা আসবে হচ্ছে সেকেন্ড অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। সো ফার্স্ট অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্টকে আমরা নাম দিই হচ্ছে Ka1, এটার একটা ভ্যালু আসবে। আর তারপরে এই যে HSO3 মাইনাস যেটা আছে ওইটা আবার ডিসোসিয়েট করবে। পরীক্ষায় এইভাবে আপনাকে দেখাই দিতে হবে, নাহলে কিন্তু নাম্বার দিবেন। স্যার খুবই কি বলবো আর, SO3 2 মাইনাস, এটা হচ্ছে অ্যাকুয়াস সলিউশন, এটা হচ্ছে অ্যাকুয়াস সলিউশন, এবং এটার ভ্যালু হবে হচ্ছে Ka2। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে পরে একটা ভালো প্রবলেম আছে, এটা কি আমি এখানে নিয়ে আসছি নাকি নিয়ে আসিনি, না থাকলে এখানে সলভ করি। এখানে বলতেছে the solubility of carbon dioxide in water, solubility of carbon dioxide in water 0.0037 মোলার, এবং বলতেছে পার্শিয়াল প্রেসার আর সরি রুম টেম্পারেচারে কার্বন ডাইঅক্সাইডে, এটা হচ্ছে এট রুম টেম্পারেচার এন্ড প্রেসার। বলতেছে হোয়াট ইজ দ্য পিএইচ অফ দ্য, আপনারা হচ্ছে এই আপনাদের যে বইটা দিছি সেন্ট্রাল সায়েন্সের, চাইলে ওইখান থেকে একটা দুইটা প্রবলেম সলভ করতে পারেন খুব ইচ্ছা হইলে। আর যদি সময় কম থাকে তাহলে করার দরকার নেই। যদি সলভ করতে চান করবেন, করার পরে যদি আটকায় যান আমারে বলবেন। আর লাগলে আমি কয়েকটা প্রবলেম সলভ করবো, আজকে মেইনলি টপিক কভার করতে হবে, বেশি প্রবলেম সলভ নাও করতে পারে। এখন দেখেন এখানে বলতেছে যে কার্বন ডাই অক্সাইডকে আপনার পানিতে দ্রবীভূত করছে, করার পরে দেখা যাচ্ছে ওইটার মোলারিটি হচ্ছে 0.0037 মোলার। যদি হয় সেক্ষেত্রে আপনার পিএইচ কত সেটা বের করতে বলতেছে। এবং আরেকটা কথা বলে দিছে যে কিছুই বলে নাই বলে ধাপ করে এখানে এরকম বলে দিছে যে Ka1 ইজ ইকুয়াল 4.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7। এখন আপনারে কোনো কিছুই তেমন ভাবে ক্লিয়ারলি বলে নাই, শুধু বলছে পানির মধ্যে কার্বন ডাই অক্সাইড ঢুকাই দেওয়া হয়েছে, দিয়ে কনসেন্ট্রেশন তৈরি করা হয়েছে 0.0037 মোলার,
এবং বলতেছে Ka1 হচ্ছে 4.3 ইনটু 10 টু দি পাওয়ার -7 এবং pH বের করতে বলতেছে। এটার সলিউশন যখন করতে হবে, আমি সবসময় বলছি যে প্রথমে আপনার রিঅ্যাকশন লিখতে হবে। সো রিঅ্যাকশন লেখার জন্য আপনি কি করলেন, কার্বন ডাই অক্সাইডকে যেহেতু বলছে পানির মধ্যে দেওয়া হয়েছে, যখন আমরা পানির মধ্যে দিয়ে দিলে আমরা পাইতেছি H2CO3। এবং আমরা সবাই জানি যে এটা হচ্ছে একটা উইক অ্যাসিড। এটা হচ্ছে আমাদের লিকুইড, এটা হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইডের যেহেতু দেয়া হয়েছে অ্যাকুয়াস, এখানে হচ্ছে অ্যাকুয়াস। এইবার আমাদের যে কাজ করতে হবে যে এই কার্বনিক অ্যাসিড এটা তো ডিসোসিয়েট করবে, এবং দেখেন এটা কিন্তু একটা পলিফ্লোটিক অ্যাসিড। প্রথমে একবার ডিসোসিয়েট করবে, তারপরে আরো একবার ডিসোসিয়েট করবে। এখন যদি আমরা ফার্স্ট স্টেপের কথা বিবেচনা করি, তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে জায়গা না, সমস্যা নেই, মধ্যে হয়ে যাবে। ফার্স্ট স্টেপের কথা যদি বিবেচনা করি, তাহলে এখানে দেখেন H2CO3 যখন ডিসোসিয়েট করতেছে তখন এটা তৈরি করবে H প্লাস আর HCO3 মাইনাস। এটাও অ্যাকুয়াস, এটাও অ্যাকুয়াস, এটাও অ্যাকুয়াস। এখন এইটা কিন্তু আপনি নিজেও জানেন এটা কি, এটা হচ্ছে Ka1 আর Ka2ও আছে যখন আপনি বাইকার্বনেটকে আবার ডিসোসিয়েট করাবেন। কিন্তু যেহেতু আমাদের Ka1 এর ইনফরমেশন দিয়ে দিছে, আমরা এটাকে অ্যাপ্লাই করি, কাজে লাগাই। সাপোজ এখানে আমরা লিখলাম যে Ka1 is equal H plus এর concentration then HCO3 minus এর concentration divided by কার্বনিক অ্যাসিডের concentration। এখান থেকে H প্লাস এর কনসেন্ট্রেশন কি করতে হবে, আমাদের বের করতে হবে। সো এখানে প্রথমে বলছে যে 0.0037 মোলার, তাহলে এটা আমি একবারে লিখতেছি, ইনিশিয়ালি আর লিখলাম না। 0.0037 যদি হয় মাইনাস এক্স, এটা এক্স, এটা এক্স, তাহলে উপরে আপনি পাইতেছেন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 0.0037 মাইনাস এক্স, আর এই দিক থেকে আপনার Ka1 এর ভ্যালু কত, 4.3 ইন্টু 10 টু দি পাওয়ার -7। এখান থেকে আমরা এক্স পাবো আচ্ছা, আমি একটা জায়গাতে একটা ভুল করছি যতদূর মনে হয়, হঠাৎ করে খেয়াল আসছে, এই যে এখানে তো আমি ভুল করছি। 4.9 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ইন্টু 0.1 হবে, তার আন্ডার রুট হবে। আবার দেখি 4.9 10 টু দি পাওয়ার -10 ইন্টু 0.1 তার আন্ডার রুট, হ্যাঁ 7 ইন্টু 10 টু দি পাওয়ার -6। এটা খেয়াল করবেন না, এইটার ক্ষেত্রে আমরা 11 7 ইন্টু 10 টু দি পাওয়ার -6 যদি সেটা হয় তাহলে এখানেও চেঞ্জ আসবে। 5.515 4.3 10 to the power -7 into 0.0037 আন্ডার রুট করলে আমরা পাচ্ছি 4 into 10 to the power -5, 4 into 10 to the power -5, এবং এখান থেকে আমরা pH বলতে পারি যে মাইনাস লগ, অ্যান্সার 4.4। বোঝা গেছে প্রবলেমটা? জি ভাই, বুঝতে পারছি। সেটা তো পার্সেন্ট মধ্যে ছিল। ঠিক আছে, চলেন তারপরে আগে আমরা আস্তে আস্তে উইক বেসিস গেল, এরপরে সেম সেম সেম। আচ্ছা, রিলেশনশিপ বিটুইন কে আর কেবি এর মধ্যে রিলেশন এটা বের করতে পারেন না আপনারা? কে ইনটু কেবি ইজ ইকুয়াল টু কে ডাব্লিউ, এটা তো জানি, সূত্র জানি, তাই না? Hello?
আচ্ছা তাহলে এটা আমরা করি। Relationship between Ka and Kb. আমরা যদি একটা রিঅ্যাকশন দেখি যে NH4 প্লাস প্লাস ওয়াটার, এটা লিকুইড, এটা অ্যাকুয়াস। এখানে এই রিঅ্যাকশনের মধ্যে দুইটা পোর্শন আছে। ফার্স্ট পোর্শন হচ্ছে অ্যামোনিয়াম আয়ন যেটা আছে ওইটার কথা যদি আমরা দেখি, তাহলে অ্যামোনিয়াম আয়ন বিয়োজিত হয়ে অ্যামোনিয়ার H প্লাস তৈরি করে। অ্যামোনিয়াম প্লাস থেকে তৈরি হচ্ছে অ্যামোনিয়া প্লাস H প্লাস। যদি সেটা হয় তাহলে এটার ক্ষেত্রে আমরা জানি যে এটা অ্যাসিডিক বিহেভিয়ার আছে, এবং এই ক্ষেত্রে আমরা কি পাবো, আমরা অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট পাবো, এবং সেটার ভ্যালু কত হবে, K ইজ ইকুয়াল টু, এটাও যদি অ্যাকুয়াস হয় এটাও অ্যাকুয়াস হয় এটাও অ্যাকুয়াস হয়, তাহলে আমরা অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্ট পাবো হচ্ছে H প্লাস NH3 ডিভাইডেড বাই অ্যামোনিয়াম আয়ন। আর এই অ্যামোনিয়ার জন্য যে কি বিষয়টা হইতেছে, যদি আমরা বেজ হিসেবে দেখি তাহলে এখানে আমরা দেখবো যে অ্যামোনিয়া aqueous plus liquid water এটার ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি এটা বেস রূপে অ্যাক্ট করতেছে, সো এখানে Kb হবে অ্যামোনিয়াম আয়ন ইনটু OH ডিভাইডেড বাই, এটা যেহেতু লিকুইড এটা বাদ আমরা অ্যামোনিয়া নিব। এখন এই দুইটা যদি আমরা গুণ করি, এটাকে আমরা যদি বলি ইকুয়েশন নাম্বার 1 আর এটাকে যদি আমরা বলি ইকুয়েশন নাম্বার 2, তাহলে ইকুয়েশন নাম্বার 1 ইনটু ইকুয়েশন নাম্বার 2 করলে আমরা পাবো হচ্ছে যে Ka ইনটু Kb, Ka ইনটু Kb ইজ ইকুয়াল, এটা অনেক অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা আপনার লাগতে পারে এবং লাগছেও, আপনার যারা উদ্ভাসে কোচিং করে আসছেন রাত্রিবেলা পড়ে আসতো ওরা, H প্লাস আর অ্যামোনিয়াম আয়ন ডিভাইডেড বাই NH4 প্লাস ইনটু, এখান থেকে আপনি পাইতেছেন NH4 প্লাস আর OH মাইনাস ডিভাইডেড বাই অ্যামোনিয়াম। এটা নাই, এটা নাই, এখান থেকে আমরা পাইতেছি H প্লাস, আর অটো আয়নাইজেশনের ক্ষেত্রে গতকালকে দেখছি আমরা H প্লাস আর OH মাইনাস এর প্রোডাক্ট কি হবে, KW। সো এখান থেকে আমরা বের করতে পারি K ইনটু KB ইজ ইকুয়াল টু KW, এবং অনেক অঙ্কের ক্ষেত্রে আপনি দেখবেন K বলে দিচ্ছে কিন্তু KB বলে নাই, সো ওই ক্ষেত্রে আপনি KW কে কাজে লাগিয়ে KB বের করতে পারেন। এখন এটা তো গেল, এরপরে আমরা দেখতে চাচ্ছি, হ্যাঁ এটাই করব, অ্যাসিড বেস প্রপার্টিজ অফ সল্ট সলিউশন, কম্বাইন্ড ইফেক্ট অফ ক্যাটায়ন এন্ড অ্যানায়ন ইন সলিউশন। এইটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট আপনাদের সিটি বলেন বা হচ্ছে টার্ম ফাইনাল বলেন, এটা যে কতবার আসছে এবং এটা স্যারের এত ফেভারিট যে এটা প্রতিবার দেয়। আমাদের বারও এই একটা দিছিল আর একটা দিছিল হচ্ছে ড্রাফট, দুইটা প্রবলেম দিছিল। দেখেন এটা কি বলতেছে যে কম্বাইন্ড ইফেক্ট অফ ক্যাটায়ন ইন অ্যানায়ন ইন সলিউশন, প্রত্যেকটা লাইন ভালো করে বুঝবেন তাহলে পরীক্ষার হলে কনফিউজড হবেন। আমরা এতদিন
একই জিনিসই জানতাম কিন্তু অন্য আঙ্গিকে। এই জন্য দেখবেন স্যার একটু অন্যভাবে বলে বলে আমাদের ধরতে কষ্ট হয় যে আসলে কি বুঝাইতে চাচ্ছে, কিন্তু কনসেপ্ট সেমই আছে, জাস্ট বাচন ভঙ্গি ডিফারেন্ট। আপনিও জানেন এই বিষয়গুলা, কিন্তু আমাদের যখন ক্লাস নিতেছিল সবাই এত বেশি কনফিউজড হয়ে গেছে যে হইতেছে কি, এতদিন কি সব ভুল শিখলাম, এতদিন কি করলাম, এরকম সিচুয়েশন। কিন্তু আসলে অমন কিছুই না, একই জিনিসও অন্য ভাষায় বলছে। স্যার এই বই ফলো করে বলে আপনার এই বইয়ের অনুযায়ী লিখতে হবে, এই জন্য দেখবেন আমি একটা কিছু উদাহরণ, একটা কিছু আমি বাইরের থেকে দিই না, সব এই বইয়ের থেকে। কারণ স্যার ওই রকমই যে এই বইয়ের থেকে যা আছে আপনার এটা বেদ বাক্য মনে করে ওই আঙ্গিকেই লিখতে হবে। আপনি যদি 1 ডিগ্রি বেশি বলতে একটু ভালো করে লিখি, একটু ভালো করে লিখে দেখি তো কেমন লাগে, ওই করতে গেলে মারা খাবে, ঠিক আছে? তো এখানে কি বলতেছে যে combined effect of cation and anion in solution, বলতেছে to determine whether a salt forms an acidic, basic or a neutral solution. When dissolved in water, we must consider the action of both cation and anion. মানে একটা সল্ট যখন আপনি পানিতে ফেলাবেন তখন সেখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন আছে, এবং এই দুইটার যে বিহেভিয়ার পানিতে কি রকম সেটা আমাদের আমলে নিতে হবে ওই সল্টের নেচার ডেসক্রাইব করার জন্য। এখানে বলতেছে দেয়ার আর 4 পসিবল কম্বিনেশন, বিভিন্ন ধরনের কম্বিনেশন হইতে পারে, ওটা আমরা দেখি। বলতেছে ইফ দ্য সল্ট কন্টেইনস এন অ্যানায়ন দ্যাট ডাজ নট রিঅ্যাক্ট উইথ ওয়াটার, কি বলতেছে যে একটা অ্যানায়ন রিঅ্যাক্টস ডাজ নট রিঅ্যাক্ট উইথ ওয়াটার, ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে না। এখন আপনার প্রথমে লাইন পড়ার পরে প্রথম কোশ্চেন হচ্ছে ভাই আমি কিভাবে বুঝবো যে কোন ক্যাটায়ন ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে না, তাই না? এবং বলতেছে এন্ড এ ক্যাটায়ন দ্যাট ডাজ নট রিঅ্যাক্ট উইথ ওয়াটার, মানে ক্যাটায়নও পানির সাথে বিক্রিয়া করে না, অ্যানায়নও পানির সাথে বিক্রিয়া করে না। আমি বুঝছি ভাই, হ্যাঁ পানির সাথে বিক্রিয়া করে না, কিন্তু কারা করে না এটা আমি কিভাবে জানবো? এ বলতেছে উই এক্সপেক্ট দ্য পিএইচ টু বি নিউট্রাল, কারণ আপনার যদি ক্যাটায়ন পানির সাথে বিক্রিয়া করে, সাপোজ OH মাইনাসের সাথে বিক্রিয়া করে COH গঠন করে, তাইলে পানিতে আপনার OH এর পরিমাণ কমে যাবে। OH এর পরিমাণ যদি কমে যায় তাহলে সেখানে H প্লাস আর OH মাইনাসের যে ব্যালেন্সটা আছে 10⁻⁷ ওইটা নষ্ট হয়ে যাবে। এবং যদি ওই ব্যালেন্স নষ্ট হয়ে যায়, H প্লাস বেড়ে যায়, OH এর সাথে বিক্রিয়া করে ফেলতেছে মানে কি H প্লাস বেড়ে যাচ্ছে, আর H প্লাস বেড়ে গেলে সেই সলিউশন কি হবে, অ্যাসিডিক হয়ে যাবে, তাই না? যদি ক্যাটায়ন বিক্রিয়া করে তাহলে সেটা অ্যাসিডিক হয়ে যাবে, আমরা বুঝতে পারছি। আর অ্যানায়নের ক্ষেত্রেও ঘটনাটা সেম। অ্যানায়নের ক্ষেত্রেও ঘটনা সেম, কারণ অ্যানায়ন কি করবে সেটাও H প্লাস এর সাথে বিক্রিয়া করবে করে AH বা HA উৎপন্ন করবে। এই ক্ষেত্রে কি হইতেছে, H প্লাস যেহেতু বিক্রিয়া করে ফেলতেছে তাইলে H প্লাস এর পরিমাণ কমে যাচ্ছে। H প্লাস এর পরিমাণ কমে যাওয়ার অর্থ হচ্ছে কম্পারেটিভলি OH মাইনাস এর পরিমাণ বেড়ে যাওয়া এর সাপেক্ষে, এবং ওই ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। H প্লাস ইজ নট ইকুয়াল OH মাইনাস, এবং এই ক্ষেত্রে আপনার সলিউশন কি হয়ে যাবে, বেসিক সলিউশন হয়ে যাবে, রাইট? সো এই ক্ষেত্রে আপনার বেসিক সলিউশন হবে, আমি বুঝতে পারছি যে ক্যাটায়ন পানির সাথে বিক্রিয়া করতেছে কিংবা অ্যানায়ন পানির সাথে বিক্রিয়া করতেছে কিনা, এটার উপর অনেকটাই নির্ভর করতেছে আমাদের যে সলিউশন ওইটার নেচার কি হবে বা ওইটার ক্যারেক্টারিস্টিক্স কি হবে। এখন যদি দুইটাই বিক্রিয়া না করে, আপনার ক্যাটায়নও OH এর সাথে বিক্রিয়া করতেছে না, আবার অ্যানায়নও H প্লাস এর সাথে বিক্রিয়া করতেছে না, যদি বিক্রিয়া না করে তাহলে কি H প্লাস আর এই OH মাইনাস এর যে সাম্যাবস্থায় ছিল ওটা নষ্ট হবে? নষ্ট তো হবে না, এই দুইটা তো ইকুয়াল থাকবে। আর এই দুইটা যদি ইকুয়াল থাকে তাহলে আপনার সলিউশনের নেচার কি হবে, নিউট্রাল। এই যে we expect the pH to be neutral, such is the case when the anion is a conjugate base of a strong acid। আমি আপনাদের কনজুগেট অ্যাসিড কনজুগেট বেস এটা যখন করাইছি লাস্ট লেকচারে, ওখানে আপনি দেখবেন আমি বলছি যে কনজুগেট বেস, conjugate base of a strong acid, conjugate base of a strong acid has negligible basicity, negligible basicity। weak base না, কিন্তু স্ট্রং অ্যাসিডের কনজুগেট বেস কিন্তু উইক বেস না, কি বেস উইথ নেগলিজিবল বেসিসিটি, মানে এর বেসিসিটি বা বেসিক নেচার নাই বললেই চলে। এই যে H প্লাস এর সাথে বিক্রিয়া করবে এই বৈশিষ্ট্য এর মধ্যে নাই। এগুলা কে বলতেছে যে and the cation is either from group 1A or one of the heavier members of group 2A। মানে হচ্ছে আপনি নিজে এতদিন পড়ছেন যে ওই যে আমরা যেটা শিখে আসছি যে তীব্র অ্যাসিড থেকে আগত ক্যাটায়ন এবং তীব্র ক্ষার থেকে আগত অ্যানায়ন যখন বিক্রিয়া করবে তখন যে সলিউশন ক্রিয়েট করবে ওটা নিউট্রাল হবে। কিন্তু এই কথা যদি আপনি ভুলেও খাতায় লিখে ফেলেন, তাই এটা তো আমি শিখছি, আমার তো শিখাইছে ইন্টারমিডিয়েটে, তাহলে একদম পুরা জিরো বসাই দিয়ে চলে যাবে, স্যার এত ভালো। যেমন দেখেন হেভিয়ার মেম্বার্স অফ গ্রুপ 2A ক্যালসিয়াম, স্ট্রোনশিয়াম, বেরিয়াম
তখন এর উদাহরণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, বেরিয়াম নাইট্রেট আর রুবিডিয়াম ক্লোরাইড। কেন? কারণ হচ্ছে ক্যাটায়ন গুলো আসতেছে কোথা থেকে? খেয়াল করে দেখেন, গ্রুপ 1 এর থেকে সোডিয়াম, বেরিয়াম, বেরিয়াম আসছে হচ্ছে গ্রুপ 2 এর থেকে, রুবিডিয়াম এগুলো আসতেছে। আর অ্যানায়ন আসতেছে ক্লোরাইড, তারপর নাইট্রেট, তারপর পারক্লোরেট, এগুলো হচ্ছে ওই যে আমরা যেগুলা শিখছি যে স্ট্রং বেজের অ্যানায়ন আসতেছে, সরি স্ট্রং অ্যাসিডের অ্যানায়ন আসতেছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, ওখানকার থেকে অ্যানায়ন আসে। আপনি বোঝার জন্য এভাবে এক্সাম্পল লেখার সময় মাথায় আনতে পারেন, বাট এগুলো ভুলেও খাতায় লিখবেন না। ঠিক আছে? খাতায় কি লিখবেন? এই যে এই জিনিস, যে ক্যাটায়ন পানির সাথে বিক্রিয়া করতেছে না, অ্যানায়ন পানির সাথে বিক্রিয়া করতেছে না, যেহেতু দুইটাই পানির সাথে বিক্রিয়া করতেছে না, সুতরাং এটা নিউট্রাল থাকবে। এতক্ষণ ধরে 1 নম্বর বুঝাইলাম, তার কারণ পরের দুইটা এমনিতে বুঝতে পারবেন। এবার বলতেছে if the salt contains an anion that reacts with water to produce hydroxide ions। এবার কি হয়েছে এর আপনি নিজে বুঝবেন। যে দেখেন অ্যানায়ন কি করতেছে, H প্লাস এর সাথে বিক্রিয়া করতেছে। এখন কথা হচ্ছে ভাই, H প্লাস এর সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সাইড আয়ন কিভাবে প্রডিউস করতেছে? কথা হচ্ছে ওই যে একটু আগে বললাম যে H প্লাস এর সাথে যখন বিক্রিয়া করবে তখন H প্লাস এর পরিমাণ কমে যাবে, তখন সলিউশন ফিল করবে যেখানে হাইড্রোক্সাইড বেড়ে যাচ্ছে। তার মানে কি, টেকনিক্যালি হাইড্রোক্সাইড প্রডিউস হইতেছে, তাই না? এন্ড এ ক্যাটায়ন দ্যাট ডাজ নট রিঅ্যাক্ট উইথ ওয়াটার, তার মানে কি ক্যাটায়ন কোনো কিছুর সাথে বিক্রিয়া করতেছে না, এটা যে হাইড্রোক্সিলের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্সিল কমাই দিবে এমন কিছু ঘটতেছে না। কিন্তু যেহেতু অ্যানায়ন H প্লাস এর সাথে বিক্রিয়া করতেছে, সো কম্পারেটিভলি আপনি যদি পার্সপেক্টিভ বিবেচনা করেন তাহলে OH মাইনাসের পরিমাণ কি হয়েছে? বেড়ে গেছে। এবং OH মাইনাসের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে সলিউশন কি হবে? এই যে we expect the pH to be basic. Such is the case when the anion is the conjugate base of a weak acid. এই যে আবার ওই কথা, conjugate base of a weak acid। এখন weak acid এর conjugate base কি হবে? একটু আগে বলছি, এই যে conjugate base of a weak acid কি হবে? এটা হচ্ছে বেস উইথ নেগলিজিবল বেসিসিটি and the cation is either from group 1A or one of the heavier members of group 2A। আচ্ছা, এখানে কনজুগেট বেস অফ এ উইক অ্যাসিড, এই যে কনজুগেট বেস অফ এ উইক অ্যাসিড যদি হয়, এখানে ভালো মতো বুঝতে হবে। আচ্ছা বলেন তো, কনজুগেট বেস অফ এ উইক অ্যাসিড কি? উইক বেস নাকি হচ্ছে বেস উইথ নেগলিজিবল বেসিসিটি? হ্যালো? হ্যাঁ, উইক বেস। হ্যাঁ, এক্স্যাক্টলি। ভাইয়া বেজ উইথ নেগলিজিবল। না ওইটা না, আমি আপনাকে বলি এই জিনিসটা, এই কম্বিনেশনটা সবসময় মাথায় রাখবেন। যদি বাই এনি চান্স ক্লাসে মনোযোগ না দিয়ে থাকেন বা ভুলে যান, এই জিনিসটা ভালো মতো খেয়াল করেন। স্ট্রং অ্যাসিডের স্ট্রং অ্যাসিডের আচ্ছা, এত জটিল করবেন না। এই যে স্ট্রং স্ট্রং এর সাথে যাবে নেগলিজিবল, ঠিক আছে? তাহলে নেগলিজিবল এর সাথে যাবে হচ্ছে স্ট্রং, আর উইক এর সাথে অলওয়েজ উইক। এই জিনিসটাই আমরা এতদিন শিখে মানে ইন্টারমিডিয়েটে ছিল না, কিন্তু এই বইয়ে ওই আঙ্গিকে লিখছে যে উইক অ্যাসিডের কনজুগেট বেস হবে আপনার উইক বেস, আর উইক বেসের কনজুগেট অ্যাসিড হবে উইক অ্যাসিড। উইক হচ্ছে সবসময় উইক, কিন্তু স্ট্রং অ্যাসিড যখন বলবে তখন আপনি যাবেন নেগলিজিবল বেসিসিটিতে, আর স্ট্রং বেস যখন বলবে তখন আপনি যাবেন নেগলিজিবল অ্যাসিডিটিতে। ঠিক আছে? কিন্তু এখানে উইক, আমি পুরো জিনিসটা এক্সপ্লেইন করলে বুঝতে পারবেন। তাহলে এখানে যদি বলতেছে কনজুগেট বেস অফ এ উইক অ্যাসিড, তাহলে এই যে বেস, এই বেসিক নেচারটা আসলে একটা উইক বেসের নেচার, নট বেসড উইথ নেগলিজিবল বেসিসিটি, উইক বেস। এখন এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? উইক বেসের বেস এবং বেস উইথ নেগলিজিবল বেসিসিটির মধ্যে ডিফারেন্স হচ্ছে বেস উইথ নেগলিজিবল বেসিসিটি একদমই H প্লাস এর সাথে রিঅ্যাক্ট করে না, কিন্তু উইক বেস এরা কিছুটা বিক্রিয়া করে। ঠিক আছে? উইক বেস হচ্ছে কিছুটা H প্লাস এর সাথে বিক্রিয়া করবে, কিন্তু বেস উইথ নেগলিজিবল বেসিসিটি একদমই H প্লাস এর সাথে বিক্রিয়া করবে না, মানে থিওরিটিক্যালি। এবার বলতেছে such is the case, এটা তো আমরা বুঝলাম। এবার বলছে ক্যাটায়নের ক্ষেত্রে কিন্তু সেম, এই যে ক্যাটায়নের কন্ডিশন দুইটা কিন্তু সেম। তাহলে এইবার যেহেতু উইক বেস হয়ে গেছে এবং যেহেতু উইক বেস, সুতরাং আপনার কি করবে? H প্লাস এর সাথে বিক্রিয়া করবে, H প্লাস এর সাথে বিক্রিয়া করে OH মাইনাস এর পরিমাণ বাড়াই দিবে, OH মাইনাস এর পরিমাণ বাড়াই দিবে এবং বেসিক নেচার হয়ে যাবে। এবং এই ক্ষেত্রে উদাহরণ বলতেছে যে আপনার সোডিয়াম ক্লোরাইড, তারপরে রুবিডিয়াম ফ্লোরাইড, তারপর বেরিয়াম সালফাইড, এই যে যেগুলার আমরা ওইখানেও দেখছি, এই দেখেন এগুলা আসছে কি স্ট্রং বেস থেকে, সোডিয়াম হাইড্রোক্সাইড, রুবিডিয়াম হাইড্রোক্সাইড, বেরিয়াম হাইড্রোক্সাইড। আর এই যে ফ্লোরাইড, তারপরে হাইড্রোজেন ফ্লোরাইড, তারপরে সালফিউরাস অ্যাসিড, এগুলা হচ্ছে উইক অ্যাসিড থেকে অ্যানায়ন গুলো আসছে বলে এগুলা নেচার কি হবে? বেসিক নেচার হবে।
আমরা যেটা ইন্টারমিডিয়েট পর্যন্ত শিখছি। তো উদাহরণ লেখার সময় আমি আমি পার্সোনালি ওইটা ফলো করে উদাহরণ লিখতাম, কারণ ওইটা আমাদের কেন জানি অ্যাডপ্ট হয়ে গেছে। কিন্তু ব্যাখ্যা লেখার সময় অবশ্যই এই ব্যাখ্যাটা দিবেন, এবং মনে রাখবেন কিভাবে, ওই যে পানির সাথে বিক্রিয়া, যে এমন ক্যাটায়ন থাকতে হবে যেটা পানির সাথে বিক্রিয়া করবে না, এবং এমন অ্যানায়ন থাকতে হবে যেটা পানির সাথে বিক্রিয়া করবে। অ্যানায়ন পানির সাথে বিক্রিয়া করলে কি হবে, তখন হাইড্রোক্সাইড আয়ন বেড়ে যাবে এবং সেটা বেসিক নেচার দেখাবে। পরের দুইটা দেখেন, এমনিতে বুঝতে পারবেন। এবার দেখেন, if the salt contains a cation that reacts with water to produce hydronium ion, বলতেছে if the salt contains a cation, cation মানে কি, C প্লাস ওয়াটারের সাথে যদি রিয়াক্ট করে, তার মানে কি হাইড্রোক্সিলের সাথে রিয়াক্ট করতেছে, তার মানে কি হাইড্রোক্সিল আয়নের পরিমাণ কমে যাইতেছে, রাইট? কমে যাইতেছে, তাহলে টেকনিক্যালি কি বেড়ে যাইতেছে, H প্লাস বেড়ে যাইতেছে, কম্পারেটিভলি H প্লাস বেড়ে যাইতেছে। আর H প্লাস যদি বেড়ে যায়, তাহলে আপনার সলিউশনের নেচার কি হবে, অ্যাসিডিক নেচার হবে। এই জিনিসটাই আপনার পরীক্ষায় ভালো মতো এক্সপ্লেইন করে দিতে হবে, তাহলে হয়ে গেছে ফুল মার্ক। এখন বলতেছে এই যে we expect the pH to be acidic, such is the case when the cation is a, এই যে এখানে আবার খেয়াল করে, cation is a conjugate acid of a weak base। ক্যাটায়ন কি কনজুগেট বেস অফ এ উইক বেস, তাহলে এটার অ্যাসিডিক নেচার কি হবে, এটা হবে একটা উইক অ্যাসিড। ঠিক আছে, আমি একটু আগে বলছি যে উইক বেসের কনজুগেট কি হবে, উইক অ্যাসিড। আর উইক অ্যাসিড অবশ্যই আপনার হাইড্রোক্সিল আয়নের সাথে বিক্রিয়া করবে। সো সি প্লাস হাইড্রোক্সিল আয়নের সাথে বিক্রিয়া করবে, করে হাইড্রোক্সিল আয়নের পরিমাণ কমাই দিবে। এখন কমাই দিলে তখন কি হবে, যে ওইটা অ্যাসিডিক নেচার শো করবে। এর উদাহরণ হিসেবে এখানে দিছে অ্যামোনিয়াম নাইট্রেট, তারপরে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ফেরিয়াম নাইট্রেট। এই যে নাইট্রেট গুলো আসছে হচ্ছে স্ট্রং থেকে, আর এই অ্যামোনিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে ফেরাস, এইগুলো আসছে হচ্ছে উইক থেকে। এই জন্য এটা অ্যাসিডিক নেচার দিতেছে আর কি। দেখেন লাস্টের এটা ইজি, ইফ দ্য সল্ট কন্টেইনস অ্যান অ্যানায়ন এন্ড এ ক্যাটায়ন বোথ ক্যাপাবল অফ রিঅ্যাক্টিং উইথ ওয়াটার। ঠিক আছে, এবার দেখেন দুইটাই কিন্তু পানির সাথে বিক্রিয়া করতেছে, বোথ হাইড্রোক্সাইড আয়নস এন্ড হাইড্রোনিয়াম আয়নস আর প্রোডিউসড। এটা একটু আগে এতক্ষণ ধরে এটাই বলে আসতেছি, যে যদি এইটাও বিক্রিয়া করে, যখন এটা বিক্রিয়া করবে তখন মনে হবে এই রে ভাই এইচ প্লাস উৎপন্ন হচ্ছে। আর যখন আবার অ্যানায়ন এর সাথে বিক্রিয়া করবে, তখন মনে হবে ও ভাই হাইড্রোক্সিল প্রোডিউস হচ্ছে। ঠিক আছে, এ কিন্তু অন্য ভাষায় লিখছে, মানে সাপেক্ষ ভাবে বুঝাইছে। এখন অনেকে দেখে বলবে যে ভাই কিভাবে প্রোডিউস হচ্ছে, প্রোডিউস তো হচ্ছে না। Hydronium ions are produced whether the solution is basic, neutral, or acidic depends on the relative abilities of the ions of react with water। এই জিনিসটা বুঝতে হবে যে যেহেতু দুইটাই পানির সাথে রিয়াক্ট করতেছে, কে বেশি রিয়াক্ট করতেছে এইটার উপর রিলেটিভ অ্যাবিলিটি, এই ওয়ার্ডটা খুবই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই আপনি খাতায় লিখবেন। রিলেটিভ অ্যাবিলিটি অফ দ্য আয়ন্স টু রিয়াক্ট উইথ ওয়াটার, যে বেশি রিলেটিভ অ্যাবিলিটি আছে সে ওই পরিমাণ নেচার শো করবে। যদি একটুখানি স্লাইটলি বেশি হয় অ্যাসিডিক নেচার, তাহলে ওই সলিউশন অ্যাসিডিক হবে। আর স্লাইটলি বেসিক যদি হয়, তাহলে ওই সলিউশন হচ্ছে বেসিক হবে। সো এইটা হচ্ছে যখন দুইটাই বিক্রিয়া করে। আমি কি চারটা পয়েন্টই বুঝাইতে পারছি? যে কোনো একটা কনফিউশন থাকলে আমাকে বলো, বা এটা বুঝি না, কারণ এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের মধ্যে। এই হয় সিটিতে আসবে না টার্ম আসবে, এবং এটা এইভাবে আপনাকে লিখতে হবে উদাহরণ সহ। এই চারটা পয়েন্ট যত সুন্দর করে লিখতে পারবেন ওইভাবে নাম্বার বোঝা গেছে এটা? জি ভাইয়া। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন আমরা এবার একটু সামনে আগাই। আচ্ছা এখানে বলেন তো, ডিটারমাইন ওয়েদার অ্যাকুয়াস সলিউশন ইচ অফ দ্য সলটস আর অ্যাসিডিক, বেসিক অর নিউট্রাল। কোনটা অ্যাসিডিক, কোনটা বেসিক, আর কোনটা নিউট্রাল? হুম, প্রথমটা হবে হচ্ছে ভাইয়া এ হচ্ছে বেসিক, বেসিক। এবার বি কি হবে, বি হবে অ্যাসিডিক, দেখে বোঝা যাচ্ছে। অ্যাসিডিক। সি কি হবে, এটা না জানলে সিও অ্যাসিডিক। হ্যাঁ অ্যাসিডিক হবে। তারপরে KNO3 কি হতে পারে, নিউট্রাল। এটা বেসিক। নিউট্রাল। নিউট্রাল কেন, কারণ হচ্ছে দেখেন এখানে কি কি আসছে, পটাশিয়াম প্লাস আর NO3 মাইনাস। সেইটা দেখেন গ্রুপ 1 না, গ্রুপ 1 এ। আর নাইট্রেট কোথা থেকে আসছে, নাইট্রিক অ্যাসিড থেকে আসছে, কি স্ট্রং থেকে আসছে, দুইটাই স্ট্রং না। সেই স্ট্রং স্ট্রং রিঅ্যাক্ট করলে কি হবে, নিউট্রাল হবে। বুঝতে পারছি? জি জি ভাইয়া। এটাই। আচ্ছা এর ই নাম্বার কি হবে, এটা হচ্ছে
সরি বেসিক কেন হবে, অ্যাসিডিক হবে। বোঝা গেছে? আচ্ছা এইটা তো গেল, এরপরে আচ্ছা আমরা ভাইয়া এই নাম্বারটা বুঝি নাই। এ নাম্বার বুঝি না। হ্যাঁ এই নাম্বারটা লাস্টেরটা। আচ্ছা অ্যালুমিনিয়াম 3+, এটা কি আপনার স্ট্রং এর মধ্যে পড়তেছে? এটা এখান থেকে মনে করেন আপনার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3, মানে আপনার 9-10 এর কনসেপ্ট বুঝাইতেছি, এখানকার দিয়ে তো উদাহরণ বুঝা একটু কঠিন। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা কি স্ট্রং না উইক? উইক। উইক। উইক, অবশ্যই উইক। আর HClO4 এটা কি স্ট্রং না উইক? ভাই এত ভয়ঙ্কর রকমের স্ট্রং, তাই না? এটা স্ট্রং না? জি ভাইয়া। হ্যালো, এটা নিয়ে তো সন্দেহ নেই, এটা তো স্ট্রং। এটা তো কত করছেন, জারণ মান বের করছেন, তারপরে জারণ বিজারণে করছেন, সব জায়গায় তো করছেন। তো এটাই স্ট্রং, তাহলে স্ট্রং অ্যাসিড থেকে আসতেছে, এটা উইক বেস থেকে আসছে, তাহলে ন্যাচার কি হবে, অ্যাসিডিক হবে না বেসিক হবে? জি ভাইয়া বুঝতে পারছি ভাইয়া। ওকে চলুন তারপরে যাই আমরা। আচ্ছা টাইট্রেশন কার্ভ, এখানকার থেকে কার্ভই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখানে টাইট্রেশন দিলে কার্ভ থেকে দিবে কোশ্চেন। আচ্ছা কার্ভ দেখে আপনি আমাকে বলবেন যে এখানে বিকারে কি আছে, আর উপরে পিভেটে কি আছে, এবং কার সাথে কার বিক্রিয়া হচ্ছে। সবকিছু শুধু গ্রাফ দেখে আপনার সব ইনফরমেশন বলতে হবে, যে ফার্স্ট গ্রাফের ক্ষেত্রে বলা যায় কি কি হইতেছে এখানে। ভাইয়া বিকারে আছে যে আপনার এসিড প্রথমটার বেলায়। আচ্ছা বিকারে আছে হচ্ছে অ্যাসিড, হ্যাঁ কেন, এটা আপনার কেন মনে হয়? এই যে ভাইয়া প্রথমে যখন আপনার এক্স অ্যাক্সিস বরাবর 0 তখন হচ্ছে যে আপনার পিএইচ হচ্ছে যে 1 পয়েন্ট কত যেন। হ্যাঁ এইটাই, এখানে আপনি বলবেন যে ভাই ইনিশিয়াল পিএইচ হচ্ছে 0 থেকে 2 এর মধ্যে, ইনিশিয়াল পিএইচ হচ্ছে 0 থেকে 2 মানে নিয়ারলি 1, ঠিক আছে? তার মানে আমি যখন বিক্রিয়া এখনো স্টার্ট করি নাই, পিপেট থেকে কিছু ফেলানো শুরু করি নাই, তখন আপনার সরি বুরেট থেকে কিছু ফেলানো শুরু করি নাই, তখন আপনার পিএইচ হচ্ছে 1, পিএইচ 1 মানে অ্যাসিডিক, তার মানে বিকারের মধ্যে আমার কি আছে, অ্যাসিড আছে। এবং এই ক্ষেত্রে অ্যাসিড কি সেটা কি জানেন? এবার বলেন তো কোন অ্যাসিড আছে আপনার বিকারের মধ্যে? ভাইয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ এক্স্যাক্টলি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তার কারণ হচ্ছে প্রথমত দুইটা কারণে এটা হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, একটা হচ্ছে এই যে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হইতেছে, আর দ্বিতীয় হচ্ছে আপনি ইকুইভ্যালেন্স পয়েন্ট দেখবেন এটা কোথায় আছে, 7। সো এখানে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস রিঅ্যাক্ট করতেছে বা টাইট্রেট করতেছে, এবং সেক্ষেত্রে 7 বা নিউট্রাল পয়েন্ট হচ্ছে 7 এ আসছে, ঠিক আছে? তো এই জন্য এটাকে আমরা বলবো যে HCl বিক্রিয়া করতেছে। এবং ফাইনাল পিএইচ যখন দেখবেন তখন বিকারে সম্পূর্ণ অর্থে যখন টাইট্রেট হয়ে গেছে, তখন আপনি উপর থেকে শুধুমাত্র বেস ফেলাই যাচ্ছেন, সুতরাং আপনার সলিউশন কি হবে এটা বুঝতেছেন? প্রথমে আপনার অ্যাসিড ছিল, আস্তে আস্তে যখন আপনি বেস দিছেন এর পিএইচ বাড়ছে বাড়ছে বাড়ছে, একসময় ড্রাস্টিক চেঞ্জ আসছে, এসে এইটাই হচ্ছে তার নিউট্রাল পয়েন্ট। যে একজন গ্রুপে কোশ্চেন করছিল যে এটার ইকুইভ্যালেন্স পয়েন্ট আমি বুঝবো কিভাবে, এখানে খেয়াল করেন এই যে এইটা আর এইটা একটা স্ট্রেট লাইন দেখতেছেন। এবার দেখেন তাহলে এখানে একটা খোপ, দুইটা খোপ, তিনটা খোপ, তাহলে মিডল কোনটা হবে, এই পয়েন্ট হবে। এইভাবে আপনি ইকুইভ্যালেন্স পিএইচ বের করতে হয়, যে কোনো কার্ভের ক্ষেত্রে এই সেম কাজ করবে। ওকে এখন দেখি, তাহলে এটা তো আমরা বুঝছি যে কি হইতেছে। আর এখানে ইকুইভ্যালেন্স পয়েন্ট অকার্স when moles base equal to moles acid, এটা কোথা থেকে বলতেছে, ওই যে Na is equal to Nb, তার মানে কি আমরা সবাই জানি, কিন্তু এটা অ্যাপ্লাই করব না। SaV Va is equal to SbVb, ওই সময় কি হবে, নিউট্রালাইজ হয়ে যাবে দুইটা। আচ্ছা এই সেকেন্ডটা তাহলে আপনি এমনি বলতে পারবেন এখানে বিকারে কি আছে, বেজ আছে, তাই না? এবং কেন, কারণ এর ইনিশিয়াল পিএইচ হচ্ছে 13 এর কাছাকাছি। এবার যখন আপনি অ্যাসিড বেজ আছে এবং উপর থেকে অ্যাসিড দেওয়া শুরু করছেন, পিএইচ কমতেছে 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 কমতেছে, এইখানে এসে এটা খেয়াল করেন আর এইটা খেয়াল করেন, এবং এর মিডল পয়েন্ট এই যে আবার এখানে, এবং এটা কোথায় আছে, 7 আছে। সো এইভাবে এটা রিঅ্যাক্ট করতেছে। গ্রাফটা বুঝছেন আমরা সবাই?
জটিল তো কিছুই না এখানে। বুঝতে হবে যে বিকারে কি আছে, এটা বুঝবো কিভাবে, ইনিশিয়াল পিএইচ দিয়ে। আর ফাইনালি কেন 2 তে যে স্থির হয়ে যাচ্ছে, এই কোশ্চেনও স্যারের খুব ফেভারিট, যে লাস্টে যে কেন 12 যে স্টিক করতেছে, কেন উপরে যাচ্ছে না। কারণ 12 যে স্টিক করতেছে, কারণ তখন সম্পূর্ণ অর্থে টাইট্রেট হয়ে গেছে। তখন সলিউশনের নেচার সে হচ্ছে বেসিকই আছে। এখন আপনি যতই বেস ফেলাইতে থাকেন না কেন, সেটা আপনার বেসিক নেচারই আছে, যে কারণে 12 তে স্টিক করতেছে। এই জিনিসটা আমাদের সময় এই গ্রাফটা দিছিল, যে এটা এটা দিছিল, আর ওই যে সল্টের ওইটা দিছিল, এই দুইটা সিটিটা দিছিল। এবং এই দুইটা যে কোনো, যদি সিটিটা না দেয় টার্মে দিবে, টার্মে না দিলে সিটিতে দিবে। বলতেছে যে হাউ ডাজ দ্য পিএইচ অফ দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট চেঞ্জ অ্যাজ দ্য অ্যাসিড বিং টাইট্রেটেড বিকামস উইকার। মানে একটাই বেজ আছে আপনার, কি বলছে যে বিং টাইট্রেটেড, এটা বলতেছে ইকুইভ্যালেন্স চেঞ্জ অ্যাজ দ্য অ্যাসিড বিং টাইট্রেটেড বিকামস উইকার। আচ্ছা, আপনার বিকার আছে, বিকারের মধ্যে একটা বেজ রাখা হয়েছে, সরি এখানে অ্যাসিড রাখা হয়েছে, কিন্তু প্রথমে উইক অ্যাসিড, প্রথমে স্ট্রং অ্যাসিড নেওয়া হয়েছে, তারপরে উইক অ্যাসিড নেওয়া হইতেছে, তারপরে আবার উইক অ্যাসিড নেওয়া হইতেছে, তারপরে আবার উইক অ্যাসিড নেওয়া হচ্ছে। আর উপর থেকে সবসময় এই সোডিয়াম হাইড্রোক্সাইড ফেলানো হচ্ছে, ঠিক আছে? অদ্ভুত যদিও। নিচে সবসময় অ্যাসিড নেওয়া হয়েছে, কিন্তু এক একবার এক এক রকম। একবার স্ট্রং অ্যাসিড নিছে, তারপরে আস্তে আস্তে কম্পারেটিভলি উইক অ্যাসিড নিতেছে। এখানে উইক, তারপরে আরেকটু উইক, তারপরে আরেকটু উইক। যেহেতু উইক অ্যাসিড নিতেছে, তাইলে নেচার কিভাবে চেঞ্জ হইতেছে ওইটা আমাদের বুঝতে হবে। একদম ভালো মতো খেয়াল করবে বিষয়টা। দেখেন, যখন স্ট্রং অ্যাসিড আসতেছে, এই যে স্ট্রং অ্যাসিড, তখন এরকম আস্তে করে চেঞ্জ হইতেছে হইতেছে হইতে হইতে, দেখেন ইয়া বড় একটা চেঞ্জ দেখতেছেন, এইখান থেকে এই পর্যন্ত হিউজ একটা ইকুইভ্যালেন্স যে লাইন, ওইটা অনেক বড় হওয়ার পরে এভাবে কার্ভ নিছে। তারপরে যত আপনি উইক অ্যাসিডের দিকে যাবেন, তত দেখবেন যে এটা ছোট হইতেছে। কিন্তু এই দুইটা কিন্তু ফিক্স আছে, এই যে এই পয়েন্টটা সবার জন্যই ফিক্স। কিন্তু আপনি যখনই উইক অ্যাসিড নেবেন, তখন এই লাইনটা ছোট হইতেছে, আবার ছোট হইতেছে, আবার ছোট হইতেছে। সো আমরা কি বুঝতে পারতেছি যে যত উইক অ্যাসিড নিব, আমাদের ওই ট্রানজিশন গ্যাপটা খুবই কম হবে? বুঝতেছি না এটা? এই যে এইটার জন্য, এই যে 10 টু দি পাওয়ার -6 এর জন্য এটা হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, এবং এই দুইটার মিডল আছে আপনার ইকুইভ্যালেন্স পয়েন্ট, এবং সেটা কত হবে? 9 এর কাছাকাছি। কেন 9 এর কাছাকাছি? কারণ আপনি উইক অ্যাসিড নিছেন, আর উইক অ্যাসিড নিলে বেশি বেসিক নেচার শো করবে, এজন্য পিএইচ উপরের দিকে যাচ্ছে, ইকুইভ্যালেন্স পিএইচ। তেমনি ভাবে এটাও 7, আর এর মাঝামাঝি এই যে এখানে, তাহলে এটা আসবে আপনার 7 পয়েন্ট সামথিং আসবে, সরি এটা হচ্ছে 8 পয়েন্ট সামথিং আসবে। এই জিনিসটা কি আমরা বুঝতে পারতেছি? দেখেন ডান সাইডে আরো কিছু কথা লিখছে, এটা আমরা একটু খেয়াল করি। বলতেছে যে the solution of the weak acid has a higher initial pH with the solution of a strong acid of the same concentration. weak acid এর ক্ষেত্রে ইনিশিয়াল যে pH সেটা হচ্ছে হায়ার। যেমন এই যে এটা হচ্ছে আপনার উইক অ্যাসিড, এটার ইনিশিয়াল পিএইচ আপনার 6 এর কাছাকাছি, 6 থেকে স্টার্ট হইতেছে। কিন্তু যদি স্ট্রং অ্যাসিড হয়, তাহলে পিএইচ কি হবে? ইনিশিয়াল পিএইচ নিচের দিকে হবে, already জানি। The pH change in the rapid rise portion of the curve near the equivalence point is smaller for the weak acid and for the strong base. আচ্ছা, এগুলো আমরা পারবো, আই গেস এটা নিয়ে আর মাথা ঘামানোর দরকার নেই। এটা নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলো, আমাদের আবার মেকানিক্সে যেতে। কোনো কনফিউশন আছে এই গ্রাফ নিয়ে? হ্যালো? না ভাইয়া, এটা বুঝছি মোটামুটি হ্যাঁ, ভাবে। কনফিউশন তো নাই ভাইয়া, তবে কোশ্চেন কিরকম আসতে পারে এখান থেকে আবার যদি একটু কোশ্চেন বলতেন। এই যে এইটাই হচ্ছে কোশ্চেন, এটাই আসবে। মানে আপনি অ্যাসিড চেঞ্জ করার সাথে সাথে, মানে উইকের দিকে যাওয়ার সাথে সাথে গ্রাফে কি ধরনের চেঞ্জ আসে, উদাহরণ হিসেবে উইক অ্যাসিড বলতে এটা উল্লেখ করে দিবে যে কে এত আর আপনি কোশ্চেন কেমন আসবে জিজ্ঞেস করলে না, দেখবেন আমি আপনাদের 4টা না 5টা কোশ্চেন দিছে গ্রুপে, ওইখানে মেবি এই প্রবলেম, ও এটার কোশ্চেন দিই নাই, তাই তো? আচ্ছা, আমি কোশ্চেনটাও দিয়ে দিব। বলবে যে উইক অ্যাসিড চেঞ্জ করার সাথে সাথে কিভাবে আপনার গ্রাফে চেঞ্জ আসে, উদাহরণ হিসেবে বলবে যে কে এ 10 টু দি পাওয়ার -8
10⁻⁶ এইটাই দিবে, 10⁻⁴ আর 10⁻², এরকম লাস্টে এরকম লেখা থাকে যে এইগুলার জন্য আপনার গ্রাফে কি ধরনের চেঞ্জ আসবে ওটা এঁকে দেখান, তখন আপনার এই এঁকে দেখাইতে হবে। ঠিক আছে, আপনি শুধু এই জিনিসটাই সুন্দর মতো আঁকাবেন, ফুল মার্ক আঁকাই, নিচে একটু এক্সপ্লেইন করবেন যে কেন এই ঘটনা ঘটতেছে। এই যে ইনিশিয়াল পিএইচ এর কথা লিখবেন, যে উইক অ্যাসিডের জন্য ইনিশিয়াল পিএইচ হবে এত, কিন্তু ফাইনাল পিএইচ সবার জন্য একই হবে। কেন? তার কারণ আমাদের ওই যে টাইট্রেট করার পরে শুধুমাত্র একই উইক আছে, ঠিক আছে, কিন্তু তখন এইচ প্লাস একটা জায়গায় যে মানে যে সবগুলার ক্ষেত্রে, আচ্ছা এটাও ভালো কোশ্চেন, সব জায়গায় যে এটা সেম হলো কিভাবে, এটা চেঞ্জ হলো না কেন? এইটা তো চেঞ্জ হইতেছে, কিন্তু এই যে এখানে স্টার্টিং ডিফারেন্ট হইতেছে, কিন্তু এখানে যে সব সেম হয়ে গেল কিভাবে? কারণ হচ্ছে অ্যাসিড ডিফারেন্ট, কিন্তু আপনি যে সলিউশন অ্যাড করতেছেন, বেস অ্যাড করতেছেন, ওইটা কিন্তু সবসময় সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কিন্তু চেঞ্জ হইতেছে। এইটা যদি আবার আপনি চেঞ্জ করেন, মনে করেন একবার সোডিয়াম হাইড্রোক্সাইড নিতেছেন, একবার পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতেছেন, একবার এক একটা নিতেছেন, তখন কিন্তু এটাও চেঞ্জ হবে, এখানে স্ট্রিক করবেন। ওকে, বুঝা গেছে না পুরো বিষয়টা? জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, চলেন তারপরে লাস্টের এটা নিয়ে কিছু বলার নাই, এটা কখনো আসেও না, আসবেও না। এটা হচ্ছে তারপরে জানার দরকার আছে, পলিপ্রোটিক অ্যাসিডের জন্য একাধিক ইকুইভ্যালেন্স পয়েন্ট থাকে। এই যে একবার যখন যখন এই যে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ আর এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, তো এটা হচ্ছে আপনার সেই ফার্স্ট আর এটা হচ্ছে আপনার সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্ট যখন টাইট্রেট হইতেছে। এখানে এইচ আর ওএইচ, এইচ প্লাস আর ওএইচ মাইনাস মিলে প্রথমবারের মতো পানি তৈরি করলো, তারপরে এখানে আবার এইচ প্লাস আর ওএইচ মাইনাস মিলে দ্বিতীয়বারের মতো পানি তৈরি করলো, যত সেই জন্য এই দুইটা আপনার হচ্ছে পলিপ্রোটিক অ্যাসিড, বা পলিপ্রোটিক অ্যাসিডের ট্রান্সলেশন কার্ভ এরকম দুইটা ইকুইভ্যালেন্স পয়েন্ট থাকে, প্রথমে একটা তারপরে আরেকটা। কেন? তার কারণ হচ্ছে যখন আপনি বেস অ্যাড করতেছেন, প্রথমে একবার যখন ইকুইভ্যালেন্স হয়েছে তখন পিএইচ কম, কিন্তু তার মধ্যে এখনো অ্যাসিডিক নেচার আছে, এই যে তার মধ্যে এখনো অ্যাসিডিক নেচার আছে, কিন্তু তারপরে যে হচ্ছে যখন সম্পূর্ণ অর্থে যে এটা 1 2 এভাবে দেয়া তো ভুল হয়েছে, এভাবে দিলে পরে যারা খাতা দেখবে, শুধু স্লাইড দেখবে, তারা বুঝতে পারবে। প্রথমবারের মতো যখন বিক্রিয়া করছে তখন এই যে এটা খেয়াল করেন, প্রথমবারের মতো যখন বিক্রিয়া করছে তখন ফার্স্ট পিএইচ আমরা পাইছি 4 এর কাছাকাছি, কিন্তু এখনো তার মধ্যে অ্যাসিডিক নেচার আছে। ঠিক আছে, এর মধ্যে এখনো অ্যাসিডিক নেচার আছে, তার মানে এরা আবার টাইট্রেট করতে হবে। এরা যখন আপনি আবার টাইট্রেট করবেন তখন এইখানে এসে তারপরে যে পিও 3 মাইনাস হয়ে যাবে, কিন্তু তারপরে যে আপনার আর কোনো অ্যাসিডিক নেচার বেঁচে থাকবে না, এবং এই যে এখানে যে স্টিক করে গেছে পুরোপুরি বেসিক বৈশিষ্ট্য চলে আসছে, তার মধ্যে আর কোনো অ্যাসিডিক বৈশিষ্ট্য নাই, যে সে আবার আরেকটা ইকুইভ্যালেন্স পয়েন্ট দিবে। বোঝা গেছে না বিষয়টা? আচ্ছা, না বোঝা গেলেও সমস্যা নেই, এটা আপনাদের জি ভাই। এটা আপনাদের এত ইম্পর্টেন্ট কিছু না, আমরা মেন জায়গায় যাবো, মেকানিক্স না হলে দেখতে হবে, বেশি টাইম দিয়ে দিচ্ছি। আপনাদের আচ্ছা মোমেন্টস কি স্যার শুরু করছে? শামিম স্যার, শামিম স্যার পড়াবে না আপনাদের এটা? তাই তো বোধ হয়। হ্যালো, হ্যালো, জি ভাইয়া। শামিম স্যার কোন পর্যন্ত আছে আপনাদের? ওই উনি কি রেজাল্টেন্ট ফোর্স শেষ করছে? শেষ করার কথা তো।
1-2 দিনে তো শেষ করে দাও। জি ভাইয়া, রেজাল্টেন্ট ফোর্স শেষ করছেন না। তারপর হচ্ছে লাস্ট ক্লাসে একটা আপনার ওই পিভট না, সরি, এসব জিনিসপাতিতে তো আপনার আহ, হ্যাঁ না ভাই এগুলো না। সাপোর্ট নিয়ে কথা বলছো? আহ, আচ্ছা চলেন দেখি তাহলে। আচ্ছা মোমেন্টস চ্যাপ্টার, তাহলে স্যার মোমেন্টস এর দিকে যাইতেছে, মেইনলি হিন্স আর প্রাইভেট নিয়ে কথা বলছে। মানে এগুলা তো কিছুই না, মানে প্রবলেম শুরু করবে তাহলে নেক্সট ক্লাস থেকে মেবি। এখন এরকম জিনিসপাতি ছিল নাকি স্যার যেটা না আলোচনা করছে? হিন্স সাপোর্ট, তারপরে হচ্ছে রোলার সাপোর্ট, এসব এসব কথা বলছে, ফিক্স সাপোর্ট। জি ভাই এগুলা বলছিল। হ্যাঁ, আর তার মানে সে ঘুরে ফিরে এই দিকে আগাচ্ছে, মানে মোমেন্টস চ্যাপ্টারে ঢোকার ট্রাই করতেছে। তার জন্য আপনার বেসিক যেটুকু লাগে ওইটুকুই, তাই এটা আমরা দেখবো, এখানে সমস্যা নেই। আচ্ছা প্রথমে আমরা দেখতে চাচ্ছি হচ্ছে ভ্যারিগনস থিওরাম। আসলে ভ্যারিগনস থিওরাম আমি আপনাদেরকে যা তা বুঝাই দিয়ে একটা অঙ্ক করাই দিচ্ছি ভ্যারিগনস থিওরামের, কিন্তু আসল কথা এখানে ভ্যারিগনস থিওরাম আপনারা ইন্টারমিডিয়েটে করছেন, কিন্তু কি আপনার নাম বলে নাই যে এটারে বলে ভ্যারিগনস থিওরাম। আবার উদ্ভাসের বইয়ে অনেক সময় ভাব নেওয়ার জন্য লিখে রাখে যে ভ্যারিগনস থিওরাম। যাই হোক, এখানে এটা কি বলতেছে, ইফ এ নাম্বার অফ কোপ্লানার ফোর্সেস আর অ্যাক্টিং সাইমালটেনিয়াসলি অন এ পার্টিকেল। কোপ্লানার সিস্টেম মানে একই প্লেনে অবস্থান করবে, একটা পার্টিকেলের উপর অ্যাক্ট করতেছে, এটা উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি এরকম। যে এইটার উপর বিভিন্ন ফোর্স কাজ করতেছে, ঠিক আছে? হইতে পারে সেটা একদম পারপেন্ডিকুলার ওয়েতে কাজ করতেছে, হইতে পারে এটা কোনো অ্যাঙ্গেলে কাজ করতেছে, সাপোজ 30 ডিগ্রি, ঠিক আছে? আবার ধরেন যে এইদিকে কাজ করতেছে, আবার ধরেন যে এইভাবে কাজ করতেছে। সো এরকম একাধিক ফোর্স একটা পার্টিকেল বা একটা বডির উপর কাজ করতেছে অ্যাক্টিং সাইমালটেনিয়াসলি, কিন্তু অবশ্যই এটা কো প্ল্যানার হতে হবে, নন প্ল্যানার হইলে হবে না। সো ডিফারেন্ট প্ল্যানে থাকলে কি হয় ওটা আমরা দেখবো লাস্টের চ্যাপ্টারের মধ্যে। তো ওটা বেশ কঠিনই লাগে অনেকের কাছে, বাট আমরা যতটা সম্ভব বুঝে ট্রাই করব। If a number of coplanar forces are acting simultaneously on a particle, the algebraic sum of the moments of all the forces about any point is equal to the moment of the resultant force about the same point. এই জিনিসটা কি আমি আপনাকে বলছিলাম বলছিলাম না অনেকটা, যে আপনি যদি ধরেন যে এই অনেকগুলা ফোর্স আছে, ঠিক আছে? অনেকগুলা ফোর্স থাকার ফলে এটা একটা মোমেন্ট দিবে যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে, এরকম এই পয়েন্টের সাপেক্ষে একটা মোমেন্ট দিবে। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু অ্যাপ্লাই করে আমি আপনাদের রেজাল্টেন্ট ফোর্সের প্রথম প্রবলেমই মনে হয়, আমার মনে হয় ফার্স্ট লেকচারে আপনাদের এটা করছি, যে এরকম এটাকে ধরলাম, আপনি ধরলেন এটা হচ্ছে F1, এটা বললেন আপনি F2, এটাকে বললেন আপনি F3, আর এটাকে বললেন F4, এই সবগুলোর রেজাল্টেন্ট রূপে আপনার একটা আর আসছে যেটা যে কোনো একটা ডিসটেন্সে কাজ করতেছে। অবভিয়াসলি এরা প্রত্যেকটা একটা ডিসটেন্সে কাজ করতেছে, তাইলে বলতেছি যে ডিফারেন্ট ডিফারেন্টের জন্য এই পয়েন্টকে যদি আমি এ বলি, এই ডিফারেন্ট ডিফারেন্ট ফোর্সের জন্য যে মোমেন্ট আসবে এই সবগুলা সামেশন যদি করি, তাইলে ওই যে রেজাল্টেন্ট ফোর্স যেটা আছে ওইটার মোমেন্টের সমান হবে। এটা আমরা বুঝি না? Hello? জি ভাইয়া। আচ্ছা এইভাবে লিখি আমরা, মোমেন্ট উইথ রেসপেক্ট টু এ, মোমেন্ট সামেশন অফ মোমেন্টস উইথ রেসপেক্ট টু এ ইজ ইকুয়াল টু, আমরা মনে করেন পাইলাম, এটা যদি আপনি ভালো মতো খেয়াল করেন, এটাকে যদি আপনি ধরেন এটাকে আলফা বললাম আর এটাকে বিটা বললাম, একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে এটা এইভাবে ঘুরতেছে, তাহলে আপনি বললেন কি F1 সাইন আলফা, ঠিক আছে, প্লাস F2 প্লাস, আচ্ছা সরি, F1 সাইন আলফা ইন্টু D1 প্লাস F2 ইন্টু D2 প্লাস F3 সাইন বিটা ইন্টু D3। আচ্ছা, যেই পয়েন্টের সাপেক্ষে আমি মোমেন্ট নিতেছি ওই পয়েন্ট দিয়ে যদি কোনো ফোর্স যায়,
তার মোমেন্ট কত হয় জানি না আমরা সবাই, 0 হয়। দরজার ওখানে যে যদি আপনি দরজার যেখানে পাল্লা যেখান থেকে ঘুরতেছে ওইখানে যে যদি আপনি যতই ফোর্স দেন সেটা তো আর নড়বে না, কোনো মুভমেন্ট নাই। এবং সামেশন অফ এফ ইন্টু ডি করলে ডি এর ভ্যালু 0, সুতরাং এই পয়েন্টের সাপেক্ষে এফ 4 এর কোনো মোমেন্ট নাই, এটা তো অবভিয়াসলি আমরা জানি। তো এই প্রত্যেকটা যোগফল কি বলতে চাচ্ছে এরা, এটা যোগফল হবে আর ইন্টু ডি। ওকে, এইটাই হচ্ছে আপনার ভ্যারিগনস থিওরেম, যেটা আমি আপনাকে অলরেডি অ্যাপ্লাই করে দেখাইছি। আমি ওখানে একটা অঙ্ক করছিলাম যে এই সবগুলো মোমেন্ট বের করছিলাম আর রেজাল্টেন্ট ফোর্স বের করে ডি বের করছিলাম, একদম প্রথম প্রবলেম। আপনি যদি না মনে না থাকে একবার যে দেখবেন ফার্স্ট কি বলে যে লেকচারে আমরা এটা করছি। তো এইটাই আমাদের ভ্যারিগনস থিওরেম কি বলতেছে, যে একটা পার্টিকেলের উপর বা একটা বডির উপর যদি মাল্টিপল ফোর্স অ্যাক্ট করে তাহলে সেইটা সামেশন হবে রেজাল্টেন্ট ফোর্সের জন্য যে মোমেন্ট ওইটার সমান। ওকে, তো এটা হবে f1 sin alpha d1 প্লাস f2 d2। এবং ওই সময় আমাকে একজন জিজ্ঞেস করছিল যে ভাই আপনি তো এই দিকে নিছেন, মানে ক্লকওয়াইজ নিছেন, এন্টি ক্লকওয়াইজ নিলে কি হবে? ওই সময় আমি কিন্তু আপনাদের করে দেখাইছিলাম যে সবগুলাই মাইনাস হবে, এখানেও মাইনাস 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 ইকুয়াল দিয়ে আবার মাইনাস, তো আলটিমেটলি প্লাস হয়ে যাবে। তো আপনি ক্লকওয়াইজ ধরেন আর এন্টি ক্লকওয়াইজ ধরেন, সবগুলোর জন্য যদি আপনি সঠিক ধরেন অবভিয়াসলি আপনার অ্যান্সার হবে, ভুল হওয়ার কোনো চান্স নেই। প্লাস f3 sin beta d2, f3 sin beta d3 is equal to r into d। এটা হচ্ছে আপনার ভ্যারিগনস থিওরেম। এরপরে আমরা কিছু সাপোর্ট দেখতে যাচ্ছি, সেই সাপোর্ট গুলো একটু ভালো করে বুঝে ট্রাই করবো। এখানে প্রথমে দেখেন হিঞ্জ সাপোর্ট আছে, এত জটিল কিছু না, কেন এখানে সময় বেশিক্ষণ দেয় আমি জানি না, এগুলোর কোনো কাজই নাই খুব একটা, জাস্ট একটা জিনিস মনে রাখলে হয়। এখানে হিঞ্জ সাপোর্ট আছে, তারপর রোলার সাপোর্ট আছে, তারপর ফিক্স সাপোর্ট আছে। হিঞ্জ সাপোর্ট কি বলতেছে, হিঞ্জ সাপোর্ট ক্যান নট টেক এনি মুভমেন্ট, মানে এই পয়েন্টের সাপেক্ষে কোনো মুভমেন্ট নাই, মানে এটা ঘোরাঘুরি করতে পারে না, কিন্তু এটা ফিক্স হয়ে আছে। এবার কি বলতেছে, হিঞ্জ সাপোর্ট ক্যান রেজিস্ট ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল ফোর্সেস, মানে এর উপরে ধরেন এরকম ফোর্স আসতেছে, এরকম ফোর্স আসতেছে, এরকম ফোর্স আসতেছে, এরকম ফোর্স আসতেছে, তাইলে এদের যে রেজাল্টেন্ট এটা হোল্ড করতে পারে। কিন্তু যদি এটা ঘোরানোর চেষ্টা করে এ কোনো মোমেন্ট মানে কাউন্টার মুভমেন্ট দিতে পারে না, কিন্তু অবভিয়াসলি এরা হরিজন্টাল ফোর্স এবং ভার্টিক্যাল ফোর্সকে অপোজ করতে পারে। ঠিক আছে, সো তার মানে কি, হরিজন্টাল ফোর্স আর ভার্টিক্যাল ফোর্সকে অপোজ করতে পারে মানে কি, যে এর নিজস্ব একটা আর এ এক্স, যদি এই পয়েন্টকে আমি এ বলি তাহলে আর এ এক্স বলেন বা আর এ হরিজন্টাল বলেন, আর এখানে আর এ ওয়াই বলেন বা আর এ ভার্টিক্যাল বলেন, তার মানে বুঝতে পারছি না যে একটা যে হরিজন্টাল ফোর্স আছে এবং ভার্টিক্যাল ফোর্স আছে ওইটাকে নিউট্রাল করার জন্য এর মধ্যে একটা অন্তর্নিহিত ক্ষমতা আছে হিঞ্জ সাপোর্টের, এটা হচ্ছে এর ক্যারেক্টারিস্টিক্স। সো এ একটা আর এইচ দিবে আর এ ভি দিবে, মানে ভার্টিক্যাল দিবে, তার মানে কি ইট হ্যাজ টু রিয়াকশনস ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল। বুঝতে পারছি হিঞ্জ সাপোর্ট আসলে কি কাজ করবে। এরকম ধরনের কোন সাপোর্ট যখনই আপনি প্রবলেমে দেখবেন আপনার বুঝে নিতে হবে এটা একটা হরাইজন্টাল ফোর্স দিবে, একটা ভার্টিক্যাল ফোর্স দিবে, এবারে একটা কিছু বেশি আপনার বোঝার দরকার নেই। বুঝছি না বিষয়টা, আমি যেটুকু বলছি এইটুকু বুঝছেন? Hello? জি ভাই, একটু বুঝছি। আচ্ছা, এরপরে দেখেন রোলার সাপোর্ট। রোলার সাপোর্ট কি বলতেছে, রোলার সাপোর্ট ক্যান নট রেজিস্ট হরাইজন্টাল ফোর্স। এখন ক্যান নট রেজিস্ট হরাইজন্টাল ফোর্স কেন, আপনি নিজেও জানেন যে নিচে কি আছে, চাক্কা লাগাই দিচ্ছে। এখন চাক্কা লাগাই দিলে আপনি যতই এটা যদি আপনি এদিকে চাপ দেন এ চলিলাম, আমি চলিলাম, এরপরে এদিক থেকে ফোর্স দেন এ চলিলাম, কিন্তু এর যত উপর থেকে যখন ফোর্স দিবে বা যেটার ভার্টিক্যাল কম্পোনেন্ট আসবে সেইটাকে সে অপোজ করতে পারে। সো এইটা কি করবে, শুধুমাত্র আপনাকে ভার্টিক্যাল ফোর্স দিবে, এ কোনো হরাইজন্টাল ফোর্স দিতে পারবে না। সো রোলার সাপোর্ট যখন দেখবেন এইগুলাই আপনি মেইনলি প্রবলেমে দেখবেন, কোথাও কোথাও দেখবেন রোলার সাপোর্ট, কোথাও দেখবেন হিঞ্জ সাপোর্ট, কোথাও দেখবেন ফিক্স সাপোর্ট। সো রোলার সাপোর্ট যখন দেখবেন তখন আপনি বুঝবেন যে এইখানে শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্স দিবে, এটাও যদি এ পয়েন্ট হয় তাহলে এটা ভার্টিক্যাল ফোর্স দিবে, নো হরাইজন্টাল ফোর্স। রোলার সাপোর্ট কি আমরা বুঝতে পারছি কি কাজ করবে, এটা শুধুমাত্র ভার্টিক্যাল ফোর্সকে অপোজ করবে, কোনো হরাইজন্টাল ফোর্সকে নিউট্রাল করতে পারবে না। আরেকটা হচ্ছে ফিক্স সাপোর্ট।
বলতেছে fixed support can resist all kinds of loads and movements. It is a very strong support. এটার ক্ষেত্রে আপনার একটা horizontal force আছে। তার মানে হচ্ছে যে এইটা আপনাদের যে কোনো ধরনের horizontal force, vertical force কিংবা moment কে নিউট্রাল করার ক্ষমতা রাখে। বিষয়টা বোঝা গেছে? আচ্ছা, এটা তো বুঝছি। এরপরে দেখেন ডিফারেন্ট শেপস অফ বিমস, এটা আপনাদের খুব একটা লাগে না। তারপর একটা বলতেছে কার্টিলিভার স্ট্রাকচার, মানে এখানে একটা সাইড ফিক্স থাকলে এটাকে কার্টিলিভার স্ট্রাকচার বলে, এগুলো আপনারা লাগবে না। লোডস আর টু টাইপস, একটা বলতেছে লাইভ লোড বা লিভিং বিমস, আর একটা হচ্ছে লিড লোড। এগুলার বা কি বলে যে ক্লাসিফিকেশন কোনোদিনই কাজে লাগে না, আর কোনোদিন লাগবেও না। তারপরে লিখে রাখা হয়েছে বই লেখা রাখা আছে। এখানে দেখেন ওভার হ্যাঙ্গিং বিম বলতেছে টু এন্ডস থেকে বাড়তে থাকলে ওভার হ্যাঙ্গিং বিমস। আচ্ছা, আরেকটা হচ্ছে যে এখানে কি বলতেছে যে স্ট্যাটিক্যালি ডিটারমাইন্ড বিম ইকুয়েশন থেকে যার ভ্যালু বের করা যায়, আচ্ছা এগুলো কোনো দরকার নেই, আমরা প্রবলেমের দিকে প্রথমে ফোকাস করি। আচ্ছা, এখানে দেখে আমাকে বলেন তো যে এই যে ফোর্সটা সাপোর্ট আছে এটা কি কি সাপোর্ট? রোলার সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট না ফিক্স সাপোর্ট? ভাইয়া হ্যাঁ, ভাইয়া স্ক্রিন তো আপনার ওই স্লাইড তো চেঞ্জ হয় নাই, দেখতেছি যে আপনার অডিও এতক্ষণ একটু আটকে 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 আসছিল। বুঝছি বুঝছি, এক সেকেন্ড। স্ক্রিন কি শেয়ার হয়েছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বলেন যে এইখানে যে সাপোর্টটা দেখতেছেন, এইটা এই সাপোর্টের নাম কি? রোলার সাপোর্ট, হিঞ্জ সাপোর্ট, ফিক্স সাপোর্ট, কোন ধরনের সাপোর্ট এটা? ভাইয়া এটা রোলার সাপোর্ট মনে হচ্ছে। এখানে অবভিয়াসলি রোলার সাপোর্ট মনে হয় কিছু না। এখানে বল দেখলে বুঝে যাবেন যে এটা হচ্ছে রোলার সাপোর্ট, ঠিক আছে। আর এইটা হচ্ছে আপনার হিঞ্জ সাপোর্ট। এরকম কিছু একটা যদি থাকে, সাথে সাথে ওইটা হিঞ্জ সাপোর্ট। আর যদি কিছুই না থাকে তখন ওইটা হবে আপনার ফিক্স সাপোর্ট। তো এখানে যেহেতু একটা ট্রায়াঙ্গেল আছে, এটা হচ্ছে আমাদের হিঞ্জ সাপোর্ট, এটা হচ্ছে রোলার সাপোর্ট। এখন এইটার ক্ষেত্রে আমাদের প্রবলেম সলভ করতে হবে। এর জন্য আমি আপনাদের আরেকটা শর্ট নোট, এখানে আমি আপনাদের ইম্পর্ট্যান্ট যে পয়েন্ট ওইটা আপনাকে বলি। যে লোড দুই ধরনের আছে স্পেশালি, একটাকে বলা হয় ইউভিএল, আর একটা হচ্ছে ইউডিএল, আরেকটা হচ্ছে ইউভিএল। এটার ফুল ফর্ম হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড এর উদাহরণ কোনটা? এই যে এটা। এরকম কোনো কিছু যদি থাকে তাহলে বুঝবেন যে প্রত্যেক জায়গায় একই পরিমাণ ওজন আছে। এই যে দেখেন এখানে কি লিখছে, 4 পাউন্ড পার ফিট, 4 পাউন্ড পার ফিট। তার মানে কি এর প্রত্যেকটা পয়েন্টে এই যে এভাবে এভাবে আঁকানো হয়, এবং এর প্রত্যেকটা পয়েন্টে মানে প্রতি 1 ফিটে কত করে লোড আছে? 4 পাউন্ড করে আছে। মানে 1 ফিটে 4 পাউন্ড, 1 ফিটে 4 পাউন্ড। সো যত ফিট তত পাউন্ড ফোর্স আছে। এবং এরা সব জায়গায় সমানভাবে বিন্যস্ত। এমন না যে এক জায়গায় একটু বেশি, এক জায়গায় কম, এক জায়গায় বেশি, এক জায়গায় কম। এই জন্য এটাকে বলা হয় কি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড।
ঠিক আছে? আর আরেকটার নাম হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড, ইউভিএল। এর চেয়ে বেশি আপনার কিছু বোঝার দরকার। একটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, আর একটা হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড। এটার উদাহরণ কোনটা? এটার উদাহরণ হচ্ছে এই যে এটা। এবং এইটার ক্ষেত্রে এই টোটাল যে লোড, এটা কোথায় অ্যাক্ট করবে? অ্যাক্ট করবে হচ্ছে সেন্ট্রয়েডে। এবং টোটাল লোড কত হবে? সেটা হবে হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণন হাফ ইন্টু লেন্থ ইন্টু ওয়েট, ওয়েট পার লেন্থ। বুঝা গেছে? যত লেন্থ জুড়ে আছে ওয়েট পার লেন্থ কত ইন্টু হাফ করলে আপনার টোটাল লোড পাবেন। এবং ওই লোড কোথায় কাজ করবে? সেন্ট্রয়েডে কাজ করবে। প্রবলেমটা সলভ করলে আমরা ভালো মতো বুঝতে পারবো। এই পর্যন্ত না বুঝলেও কোনো সমস্যা নেই, সলভ করার সাথে সাথে বুঝে যাবে। দেখেন, এটা সলভ করার জন্য এখানে বলতেছে ফাইন্ড দ্য রিঅ্যাকশনস অফ এ এন্ড বি। এই প্রবলেমটা এরকম একটা আমাদের সময় আসছে, এই রকমই আসছে এবং এটা আসবে। খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনোযোগ দিবেন যাতে আপনি পারেন। টার্মে অথবা সিটিতে কোথাও না কোথাও আসবে আসবে। এবং এইরকমই ছবি দিবে, এই যে দেখছেন না, একটা খাতা থেকে তুলে নিয়ে আসা হয়েছে, এই ছবিটাই আপনার পরীক্ষায় দিবে। এই যে এ নাম্বারে দেখতেছেন যে হচ্ছে একটা রোলার সাপোর্ট আছে, আর বি তে আছে হচ্ছে একটা হিঞ্জ সাপোর্ট। এখানে বলতেছে যে রিঅ্যাকশন এট এ এন্ড বি। এখন এইখানে শুধুমাত্র একটা ভার্টিক্যাল ফোর্স থাকবে, এটা আমরা বুঝি না? আমি একটু আগে আপনাকে বলে আসছি যে রোলার সাপোর্ট কোনো ধরনের হরিজন্টাল ফোর্স দিবে না, এটা শুধুমাত্র আপনাকে ভার্টিক্যাল ফোর্স দিবে। ওকে। আর এখানে হিঞ্জ সাপোর্ট আপনাকে বলতেছে যে এইটা আপনাকে দিবে কি? একটা ভার্টিক্যাল ফোর্স দিবে, সরি এটা বি হবে, এটা ভার্টিক্যাল ফোর্স দিবে, সাথে একটা হরিজন্টাল ফোর্সও দিবে। বিষয়টা কি বুঝতে পারছি? এই পর্যন্ত বুঝছি কিনা বলতে, যে দুইটা পয়েন্টে দুইটা রিয়াকশনের কথা জানতে চাচ্ছে। আমরা রোলার সাপোর্টে যে ভার্টিক্যাল ফোর্স দিছি, আর হিঞ্জ সাপোর্টে যে একটা হরিজন্টাল ফোর্স দিছি, একটা ভার্টিক্যাল ফোর্স দিছি। হ্যালো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা চলেন তাইলে এর পরের কাজ কি হবে আপনার? এর পরের কাজ হবে, যেহেতু রিয়াকশন বের করতে বলছে, তাইলে আপনি যে কোনো একটা পয়েন্টে এই পুরা যে ফিগারটা আছে, প্রথম কাজ হচ্ছে স্টেপ 1, স্টেপ ওয়াইজ দেখাচ্ছি কারণ সব অঙ্কে একই স্টেপ অনেকটাই, প্রায় 90 থেকে 95% প্রবলেমে একই স্টেপ অনুযায়ী কাজ করতে হয়। প্রথমে আপনি যে কাজ করবেন, পুরো বডিতে একবার সামেশন অফ এফএক্স মেরে দিবেন। আচ্ছা বেশি গিজি গিজি মনে হচ্ছে, এটা একটু ক্লিন করি। আচ্ছা, যদি পুরো বডিতে সামেশন অফ এফএক্স ইউজ করেন তাহলে খেয়াল করে দেখেন যে একটা আছে আর বিএইচ, সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, যেহেতু স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে আছে, সুতরাং আমরা বলবো যে আর বিএইচ প্লাস, দেখেন 50 ইনটু cos থিটা পাওয়ার 3/5। সো এখান থেকে আপনি পাইছেন আর বিএইচ ইজ ইকুয়াল টু -30, -30 পাউন্ড, পাইছেন? হ্যাঁ, যখনই -30 পাউন্ড পাবেন, পাশে এরকম সাইন দিয়ে দিবেন যে আমি বলছিলাম ডান সাইডে হবে, কিন্তু হইছে কোন দিকে? বাম সাইডে। বুঝাইতে পারছি? এবং এটা লজিক্যালও, কারণ এই দিক থেকে ফোর্স আসতেছে, এটার এই বরাবর কম্পোনেন্ট আছে, ওই দিকে অপোজ করার মতো কোনো কম্পোনেন্ট নাই, সুতরাং ডান সাইডে ধরছি। কিন্তু এখানে এই যে হিন সাপোর্ট, ওইটা তাকে অপোজ করবে কোন দিক থেকে? বাম সাইড থেকে, কারণ 30 নিউটন ডান দিক থেকে আসতেছে, তাহলে আর বিএইচ বাম দিকে 30 পাউন্ড দিবে আর কি। বুঝতে পারছি না এটা? স্টেপ 2 হচ্ছে
ভালো করে খেয়াল করবেন এবং কোনো জায়গায় কনফিউশন থাকলে এই স্টেপ কেন করলাম সেটাও কোশ্চেন করতে পারেন, বা কেন করলাম ওটাও করার সুযোগ আছে। এখানে স্টেপ 2 তে আমরা যে কাজ করব, মোমেন্ট নিব, will take moment about an axis with maximum unknowns। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এর পরের স্টেপে আপনি কি করবেন, মোমেন্ট নেবেন এমন একটা পয়েন্টের সাপেক্ষে, অ্যাবাউট আ পয়েন্ট, যেখানে যার সাপেক্ষে মোমেন্ট নিলে আপনার আননোন ম্যাক্সিমাম এক্সক্লুড হয়। মানে এখন কোন পয়েন্টের সাপেক্ষে আপনি মোমেন্ট নিলে ম্যাক্সিমাম আননোন চলে যাবে বলেন তো? ভাইয়া বি পয়েন্ট। হ্যাঁ, বি পয়েন্টের সাপেক্ষে, কারণ বি পয়েন্টে বিএইচও আছে, বিভিও আছে। সো আপনি বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নেবেন। চলেন তাহলে বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিই। যদি বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিই, এখানে একটু ভালো মতো খেয়াল করতে হবে। প্রথমে দেখেন আমরা এন্টি ক্লকওয়াইজ কে পজিটিভ ধরছি, তাহলে আর এ ভি এটা আসলে কোন বরাবর ঘোরাবে বলেন তো? আপনারা বলবেন, না বললে কিন্তু হবে না, আমি বললে তো হয়ে গেল। আর এ ভি কি ক্লকওয়াইজ ঘোরাবে না এন্টি ক্লকওয়াইজ ঘোরাবে বি পয়েন্টের সাপেক্ষে? অ্যান্টি ক্লকওয়াইজ। অবশ্যই না, এন্টি ক্লকওয়াইজ হবে না, ক্লকওয়াইজ ঘোরাবে। দেখেন বি পয়েন্ট আছে হচ্ছে এখানে, আর এইখান থেকে, এই জন্য বলছি যে আপনাদের বলতে, আমি বললে তো আপনার চুপ করে থাকবেন। এই দিকে ঘোরাচ্ছে, তাইলে কিভাবে ঘুরাইতেছে দেখছেন? এটা এই সিস্টেমে কিভাবে ঘোরাবে, এভাবে ঘোরাবে না? যদি এইভাবে ঘুরায় তাহলে এটা কি এন্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ। বোঝা গেছে? এই জিনিসে প্লাস মাইনাসে ঝামেলা করে ফেললে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এই ছোট বিষয়ে সবাই ভুল করে, করার পরে হচ্ছে 10 মার্ক 12 মার্ক 18 মার্কের মধ্যে পাবে 4 5 6, কারণ উত্তরও হয় নাই, মোমেন্ট নেওয়া হয় নাই, পরে সব উত্তর ভুল। তাহলে নাম্বার কই দিবে? স্যার তো নাম্বারও দিবে। এবার এটা কিন্তু বি পয়েন্ট যেহেতু মিডলে আছে, আমরা যেহেতু এই বরাবর নিতেছি ফোর্স, যে বুঝেন নাই আরেকবার খেয়াল করেন, বি এই দিক থেকে ফোর্স দিলে এটা আপনাকে এইভাবে ঘোরাবে। আর যদি এরকম ফোর্স থাকতো, এরকম, তখন এরকম হতো, তখন এন্টি ক্লকওয়াইজ মানা যায়। ঠিক আছে? আবার দেখেন এই সেম কাজ হবে এখানেও, যদি এরকম হয় তাহলে এরকম ঘোরাবে, সেটা এন্টি ক্লক এন্টি ক্লকওয়াইজ। কিন্তু আবার দেখেন এখানে যদি হয় তাহলে এরকম ঘোরাবে। ঠিক আছে? আবার দেখেন যদি এরকম হয়, এই জিনিস ভুলেও ভুল করবেন না, এরকম ঘোরাবে। ঠিক আছে? বুঝাইতে পারছি আমি? আচ্ছা দেখেন, মুভমেন্ট উইথ রেসপেক্ট টু বি যদি আমরা নিই তাহলে এক এক করে আসি। আর এভি তাইলে হচ্ছে আমাদের এন্টি ক্লকওয়াইজ ঘুরাইতেছে, সরি ক্লকওয়াইজ ঘুরাইতেছে, তাহলে আর এভি মাইনাস হবে ইনটু এই ডিসটেন্সটা কত খেয়াল করেন, 10 4 6 20। এবার দেখেন 50 এর একটা কম্পোনেন্ট আছে এই বরাবর দিতেছে 30, আর উপর দিক থেকে একটা দিতেছে 40। এখন বলবেন এই 40 কম্পোনেন্ট এটা কি ক্লকওয়াইজ ঘোরাবে না এন্টি ক্লকওয়াইজ ঘোরাবে? 30 এর জন্য কিন্তু কিছু আসবে না, কারণ 30 হচ্ছে বি পয়েন্ট দিয়েই পাস করে যাইতেছে। সো 30 বাদ, 40 এর জন্য আসবে। এখন 40 এর জন্য যখন আসবে, এটা কি ক্লকওয়াইজ ঘোরাবে নাকি এন্টি ক্লকওয়াইজ ঘোরাবে? হ্যাঁ, অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, এন্টি ক্লকওয়াইজ ঘোরাবে এবং পজিটিভ। সো এখানে প্লাস 40 ইনটু 10 গুণন 10 যোগ 4, সেটা হচ্ছে 14। আচ্ছা দেখেন তারপরে এই যে এই জিনিসটা আপনি যখন দেখতেছেন, এটা একটু মুছি তাদের সুবিধার্থে, এই জিনিসটা যখন দেখতেছেন, আমি একটু আগে বলছি এর নাম কি, এটার নাম হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড। ঠিক আছে? এর প্রত্যেকটা পয়েন্টে সমান পরিমাণ লোড আছে। যদি সমান পরিমাণ লোড থাকে তাহলে এই সবগুলার রেজাল্টেন্ট কাজ করবে একদম মিডল, এই যে এরকম একটা জায়গা, এবং এইখানে টোটাল কত কাজ করবে পার পাউন্ডে হচ্ছে, মানে পার ফিটে 4 পাউন্ড আছে, তাহলে এখানে মোট হচ্ছে 10 ফিট, তাহলে কত পাউন্ড কাজ করবে? 40 পাউন্ড কাজ করবে, তাই না? এবং এটাও আপনাকে কি ঘোরাবে, এন্টি ক্লকওয়াইজ ঘোরাবে। 40 পাউন্ড ইনটু 5, এই জিনিসটা বুঝেন কিনা বলবেন, যে এর মিডলে কাজ করতেছে বলে 5 ফিট নিছি,
এবং পার ফিটে 4 পাউন্ড ধরে আছে, তাহলে 10 ফিটে কত হবে? 40 পাউন্ড হবে। সো 40 ইন্টু 5, এটা হচ্ছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোডের জন্য নিয়ম আপনার। বুঝছি বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ফাইন ফাইন। এখন এরপরে দেখেন ইউনিফর্মলি ভ্যারিং লোড, এটার জন্য আমি আপনাকে কি বলছি, এটার টোটাল ফোর্স কাজ করবে একদম সেন্ট্রয়েডে। এই যে এরকম একটা জায়গায় সেন্ট্রয়েড হবে, আমি আপনাদেরকে এই জন্য আগে থেকে সেন্ট্রয়েড পড়াই নিয়ে আসছি। এখন সেন্ট্রয়েড, ট্রায়াঙ্গুলার সেন্ট্রয়েড এই যে এই সব জায়গায় হবে, এবং এখানে যদি হয় তাহলে এরকম একটা ফোর্স কাজ করবে, এবং সেটা কত হবে? হাফ ইন্টু লেন্থ কত? 6 ইন্টু ওয়েট, ওয়েট পার লেন্থ কত? 60। সো এবং এটা ঘুরাইতেছে কোন দিকে? এটা উল্টা দিকে ঘুরাইতেছে, মাইনাস হবে। মাইনাস মানে ক্লকওয়াইজ ঘুরাইতেছে, মাইনাস হাফ ইন্টু 6 ইন্টু 60 ইন্টু লেন্থ কত হবে? লেন্থ হবে হচ্ছে আপনার 6 ডিভাইডেড বাই 3। এটা কি এই পুরো বিষয়টা বুঝছেন কিনা আমাকে বলুন। এটা বুঝলেই আপনার কাজ হয়ে গেছে। সবচেয়ে কঠিন এই প্রবলেমে এই একটাই, যে ইউনিফর্মলি ভ্যারিং লোডের জন্য আপনার সেন্ট্রয়েডে হবে, সেন্ট্রয়েডের লোড কত হবে? এই পুরোটা হচ্ছে আপনার টোটাল লোড, আর এটা হচ্ছে আপনার ডিসটেন্স 6/3। 6/3 কেন হলো? কারণ ওইটা বেস থেকে 1/3 তে সেন্ট্রয়েড থাকবে অবভিয়াসলি। বুঝছি বিষয়টা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ফাইন। আচ্ছা আরেকটা আছে হচ্ছে, এখানে 100 পাউন্ড দিছে, 100 পাউন্ড আপনাকে ক্লকওয়াইজ ঘুরাইতেছে, সো মাইনাস 100 ইন্টু 6 প্লাস 3 which is 9 ইকুয়াল টু 0। এখান থেকে আর এ ভি এর ভ্যালু পাবেন, যদি ক্যালকুলেট করি তাহলে দেখেন তো কত আসে। আর এ ভি এর ভ্যালু আসে 40 গুণন 14 প্লাস 40 গুণন 5 5 into 6 into 6 মাইনাস 25 পাউন্ড আসে। তাইলে এখানে আর এ ভি এর ভ্যালু আসলে কি হবে? নিচের দিকে হবে। স্টেপ 2 গেছে, এবার দেখেন স্টেপ 3। স্টেপ 3 আপনার একটাই বাকি আছে, ফুল বডি সামেশন অফ এফ ওয়াই। সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এখানে দেখেন কি হবে। প্রথমে আপনার আসবে হচ্ছে আর এ ভি, ইজি গুলো লাগেনি, আর এ ভি প্লাস আর বিভি, তারপরে মাইনাস 40, তারপরে আবার মাইনাস 40, তারপরে মাইনাস, এই যে এটা কত? হাফ ইন্টু 6 ইন্টু মানে 180, তারপরে মাইনাস 100 ইজ ইকুয়াল 0। এখন এখান থেকে আপনি যদি আর এ ভি এর ভ্যালু বসান মাইনাস 25, তাহলে আর বিভি আপনি পেয়ে যাবেন, সেটা হচ্ছে 25 প্লাস 40 প্লাস 40 প্লাস 180 প্লাস 100, 385 পাউন্ড। আর বিভি ইজ ইকুয়াল টু 385 পাউন্ড। বলেন এই প্রবলেমে কোথাও কোনো সমস্যা থাকলে আপনি আমাকে বলবেন যে ভাই এইটা বুঝি না। আর যদি বুঝে থাকেন তাহলে কংগ্রেচুলেশন, আপনার টার্ম ফাইনাল অথবা সিটের একটা প্রবলেম হয়ে গেল। এই স্টেপ গুলা বুঝছেন? প্রথমে সামেশন অফ এফ এক্স নিবেন, তারপরে ম্যাক্সিমাম আননোন যেখানে আছে ওইটার সাপেক্ষে মুভমেন্ট নিবেন, তারপরে যে আপনি সামেশন অফ এফ ওয়াই মেরে দিবেন, অঙ্ক হয়ে যাবে। আর যদি আপনি এই স্টেপটা ফলো না করেন তাহলে আপনার দেখা যাবে প্রথমে যদি স্টেপ 3 করেন তাহলে আপনার কাছে দুইটাই আননোন আসবে, আবার পরে যে যদি স্টেপ 1 করেন তখন আরেকটা আননোন থাকবে। সো দুইটা ইকুয়েশন বেহুদা বসে থাকবে। তখন স্টেপ 2 করবে, করার পরে তখন যে আপনি আর এ ভি পাবেন, তারপরে ভ্যালু বসায় বসে অ্যান্সার পর্যন্ত যাইতে হবে। কিন্তু ওটাও হবে একটুখানি, একটু সময় বেশি লাগবে, কিন্তু এই স্টেপ 3টা ফলো করলে আপনি তাড়াতাড়ি অ্যান্সার পর্যন্ত চলে যাবেন। ঠিক আছে? আচ্ছা যদি বুঝি তাহলে আমরা পরের প্রবলেমে যাচ্ছি। এখানে বলতেছে ফাইন্ড দ্য টেনশন ইন দ্য অপারেটিং ওয়্যার
to rise the signal through the system of levers as shown in figure 3.17. All dimensions are in millimeter. এখানে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে এই যে F1 এই পয়েন্টের সাপেক্ষে, আরেকটা আছে হচ্ছে F2 এই পয়েন্টের সাপেক্ষে। এটা কেন? কারণ এর উপর দেখেন 150 নিউটন ফোর্স কাজ করতেছে, আর এই দিক থেকে একটা পি ফোর্স কাজ করতেছে এইদিকে। এইটাকে যদি আপনি কাট করে দেন তাহলে এইদিকে এই পোর্শনটা যদি খেয়াল করেন তাহলে দেখেন এইখানে একটা পি ফোর্স কাজ করতেছে আর এইখানে একটা টেনশন কাজ করতেছে। এখন আপনার এই আননোন বের করতে হবে পি এবং টি। Find the tension required in the operating wire. So T is equal to what? P is equal to what? খুবই ইজি, এটা জাস্ট মোমেন্ট কিভাবে নিতে হয় ওই জন্যই নিছি। সলিউশনের ক্ষেত্রে প্রথমে যদি আমরা F1 এর ক্ষেত্রে খেয়াল করি তাহলে আমরা দেখব যে ফর F1 যেহেতু স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে আছে তাহলে 150 এর জন্য কি হবে? ক্লকওয়াইজ রোটেশন হবে নাকি এন্টি ক্লকওয়াইজ রোটেশন হবে 150 এর জন্য। তাহলে এখান থেকে আমরা পাইতেছি 150 গুণন 175 ইজ ইকুয়াল, এটা হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন হইতেছে পি এর জন্য। পি ইনটু লেন্থ কত দেখা যাইতেছে 75, তারপর দেখা লাগবে 75 পি ইনটু 75। এখান থেকে আমরা পি এর ভ্যালু কত পাবো? পি এর ভ্যালু পাবো 150 ইনটু 150 ইনটু 175 ডিভাইডেড বাই 75, 350 নিউটন। এবার F2 এর জন্য যদি অ্যাপ্লাই করি এটা কোনোদিন আসবে না। F2 হচ্ছে এটার জন্য আপনার এইদিকে ফোর্স কাজ করতেছে হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, তাহলে P ইনটু তার মানে 350 ইনটু 150 ইজ ইকুয়াল, এটা এন্টি ক্লকওয়াইজ কাজ করতেছে, সরি ক্লকওয়াইজ কাজ করতেছে, সেটা হচ্ছে T ইনটু 75। সেখান থেকে আপনি T ও পাইতেছেন 350 ইনটু 150 ডিভাইডেড বাই 75, 700 নিউটন। আই গেস বোঝা গেছে। চলেন পরের পেজে। আচ্ছা, এই জিনিসটা আপনি আমাকে বেশি হেল্প করবেন, আমি কম হেল্প করব, ঠিক আছে? এটার জন্য বলতেছে ক্যালকুলেট আর উইথ ডিরেকশন এন্ড দ্য মোমেন্ট, মানে রেজাল্টেন্ট ফোর্স বের করতে হবে। দেখেন এখানে কিন্তু কোনো আননোন নাই, এমন কোনো সাপোর্টও নাই, ঠিক আছে, যে আপনার রিয়াকশন ফোর্স বের করতে হবে বা আননোন আছে। এখানে সব ভ্যালু বলে দিচ্ছে, দূরত্ব বলে দিচ্ছে, সবকিছুই বলে দিচ্ছে। আপনাকে বলতেছে আর মানে হচ্ছে রেজাল্টেন্ট ফোর্স কত ওইটা বের করতে বলতেছে এবং মোমেন্ট কত সেটা বের করতে বলছে। সেইটা আপনি কিভাবে বের করবেন? প্রথম কাজ হচ্ছে এরকম একটা প্রবলেম আমরা একদম ফার্স্ট লেকচারে করছি, ওই জন্য আমরা প্রথমে সামেশন অফ এফএক্স বের করা শুরু করি। সামেশন অফ এফএক্স হবে, সামেশন অফ এফএক্স বের করার জন্য দেখেন এখানে যদি 500 নিউটন হয় তাহলে এই দিকে কাজ করবে হচ্ছে, এদিকে কাজ করবে 300 নিউটন আর উপর থেকে কাজ করবে 400 নিউটন, আর 500 নিউটন বাড়ি চলে যাবে। এটা 300 নিউটন, এটা 400 নিউটন চলে আসছে। এখন আপনার যেহেতু এই ফোর্স নিয়ে কাজ করতে হবে, শুধু হরাইজন্টাল ফোর্স, সুতরাং আমি বলবো যে 300 মাইনাস ডান দিকে আছে হচ্ছে 1000, এই যে এখানে আছে, সুতরাং সামেশন অফ এফএক্স কত আসবে আমাদের? মাইনাস 700 নিউটন। এবং কোন দিকে? অবভিয়াসলি বাম দিকে, কারণ আমরা ডান দিকে পজিটিভ ধরছি। এখন সামেশন অফ এফওয়াই ও আমরা বের করতে পারি। সামেশন অফ এফওয়াই কি হবে? এফওয়াই হচ্ছে 400 হবে, প্রথমে নিচের দিকে কাজ করতেছে। আমরা যেহেতু ওই আগে আমি লেকচার 1 এ মাইনাস দিয়ে করছিলাম, এখানে মাইনাস দিয়ে করি, নিচের দিকে হয়ে যাবে মাইনাস আর ডান দিকে হলো প্লাস। মাইনাস 400, তারপরে মাইনাস 750, এটা এখানে আছে মাইনাস 750, তারপরে আপনার আছে হচ্ছে মাইনাস 1500,
এটার ক্ষেত্রে অ্যান্সার কত হয়? 400 প্লাস 750 প্লাস 1500 2650 মাইনাস 2650 কোন দিকে কাজ করবে? নিচের দিকে। এখন দেখেন সামেশন অফ এফ এক্স পেয়ে গেছেন বা এফ হরিজন্টাল পাইছেন, ভার্টিক্যাল পাইছেন। এখন আপনার রেজাল্টেন্ট বের করতে হবে। রেজাল্টেন্ট বের করার জন্য একদম প্রথম দিন আমরা শিখছিলাম, বলছিলাম যে এইগুলো আপনার মোমেন্টস চ্যাপ্টারে বেশি লাগবে। সামেশন অফ এফ এক্স এর হোল স্কয়ার প্লাস সামেশন অফ এফ ওয়াই এর হোল স্কয়ার। 700 স্কয়ার যোগ 2650 স্কয়ার, এটার ক্ষেত্রে অ্যান্সার আসে হচ্ছে 2740.89। আমার সাথে একটু কষ্ট করে ক্যালকুলেশনটা করবেন, কারণ আমার এই ভুল হয়ে গেলে পরে আবার যে ঠিক করা লাগে। পরে অনেকে ডিসকর্ড দেখে, অনেকে দেখেন, অনেকে শুধু ভিডিও দেখে, আরেক ঝামেলা। 2740.89 নিউটন। ঠিক আছে, এবার মোমেন্ট বের করতে বলছে। এখন মোমেন্ট আমরা কোন পয়েন্টের সাপেক্ষে নিব বলেন তো, কোনটা নিলে ভালো হয়? এ পয়েন্ট, বি পয়েন্ট, নাকি অন্য কোথাও? হ্যালো, 750 যেখানে কাজ করতেছে ওই পয়েন্টে। কোথায়? 750 যেখানে কাজ করতেছে। হ্যাঁ 7 জি ভাই ওখানে। আচ্ছা, যে মোমেন্ট যে কোনো এক জায়গায় নিলেই হয়, মোমেন্ট নিলে সমস্যা নেই, যেহেতু সবগুলাই নোন, আপনি যে কোনো পয়েন্ট থেকে নিলেই হবে। শুধুমাত্র এই যে এরকম মাতব্বারি করে এইসব পয়েন্টে মুভমেন্ট নেবেন না। ভাই আমি এই পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট নেব ভাই, তাইলে হবে না। কিন্তু হচ্ছে আমরা ট্রাই করব যে ম্যাক্সিমাম নাম্বার অফ ফোর্স কে যদি আমরা এক্সক্লুড করতে পারি, তাহলে আমাদের কাজে একটু সুবিধা হবে। এই জন্য আমরা অবভিয়াসলি এ পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট নিব, কেননা এখানে দুইটা ফোর্স আছে। ওকে, 300 আর 400 দুইটাই চলে যাবে। এই জন্য আমরা এ পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট নিতেছি। মোমেন্ট উইথ রেসপেক্ট টু এ প্লাস যদি দিই, তাহলে এখানে কত আসে দেখি, -750 ইনটু 5। কেন? কারণ এটা আপনার এন্টি ক্লকওয়াইজ না, ক্লকওয়াইজ ঘুরাইতেছে। বাসায় যদি না বুঝেন, তাহলে বাসায় বসে প্র্যাকটিস করবেন কিভাবে ঘুরায়। এরপরে হচ্ছে তারপরে হচ্ছে 1500, এটাও ক্লকওয়াইজ ঘুরাইতেছে। এটার ডিসটেন্স কত হবে এটা একটু জানা দরকার। 10 প্লাস 5 cos 60, এবং এখানে 1000 যেহেতু কাজ করতেছে, 1000 আপনাকে ক্লকওয়াইজ ঘুরতে হবে, মানে এন্টি ক্লকওয়াইজ ঘুরাবে। 1000 ইনটু সাইন 10 sin 60। এই ক্যালকুলেশনটাই সন্দেহ থাকলে আমাকে বলুন। ভাই 1000 ব্যাপারটা বুঝি নাই। এবার বুঝছেন? ভাইয়া 1000 ইন্টু 10 sin 60 টা কি করে হলো এটা কি চলেন যদি চলেন, বলতেন। হ্যাঁ ওকে ওকে বুঝছি। দেখেন এইখানে এইখানে আপনার 1000 ফোর্স আছে। আমি আপনাকে কাজের সুবিধার্থে এটাকে আরেকটু ভাইঙ্গা দেখাই। এটাকে যদি আপনি এইভাবে কল্পনা করেন, এবং এইটা 60 ডিগ্রি, এইদিকে ফোর্স দিতেছে 1000, ঠিক আছে? আপনি এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতেছেন, এরকম একটা পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতেছেন। এখন মোমেন্ট বলতে আমরা কি জানি? ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। হ্যাঁ, ফোর্স ইনটু ওই পয়েন্টের সাপেক্ষে তার পারপেন্ডিকুলার ডিসটেন্স। এখন 1000 কে যখন আপনি এক্সটেন্ড করবেন, দেখেন এক্সটেন্ড করলেন 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 করলেন, তার মানে 1000 কি আসলে এখানে আছে না? প্যারালালি শিফট করছি। এখন আপনি এই পয়েন্টের সাপেক্ষে ওইটার পারপেন্ডিকুলার ডিসটেন্স নিতে চান। ভালো করে খেয়াল করবেন, এই ডিসটেন্সটা আপনি নিতে চাচ্ছেন। যদি এই ডিসটেন্স আপনি নিতে চান, এই ডিসটেন্স আর এই ডিসটেন্স কি সেম না? ওয়াই? আর এইটা যেহেতু জি ভাই 10 বুঝতে মিটার, পারছি বাকিটা। বুঝেন
হয়ে গেছে। আচ্ছা, চলো। এটার অ্যান্সার কত আসে? মাইনাস 750, 750 into 5 minus 10 cos 60 plus alpha 7. আচ্ছা, কত ডিস্টেন্সে হবে এটা আমরা বের করতে পারি। ডি হবে, সেটা হবে সামেশন, এটা যদিও চাই নাই, যদি চাই তাহলে বের করবেন, সামেশন অফ এম এ ডিভাইডেড বাই আর। 13, 8, 9, অনেক বছর চাইছে এটা, টার্ম ফাইনালে দেখবেন, ওই জন্য এটা করে রাখা। বাট যদি না চাই তাহলে তো করার দরকার নেই। ডিভাইডেড বাই 2740.89। এই সূত্রটা যারা বুঝেন নাই তারা ওই যে ফার্স্ট লেকচার দেখবেন, ওখানে এই সেম প্রবলেম সলভ করছে। 839.75 divided by 2740.89, 5.05 মিটার। আই গেস বোঝা গেছে এটা। চলেন তারপরেরটা দেখি। পেজ ফাঁকা যায়, হোয়াটএভার। এই জিনিসটা যদি সাম্যাবস্থায় থাকে তাইলে আপনাকে বলতে আছে টেনশন ফোর্স কত। ফাইজলাম, এখানে মোমেন্ট উইথ রেসপেক্ট টু বি নিলেই হয়ে যাবে। মোমেন্ট উইথ রেসপেক্ট টু বি ইজ ইকুয়াল টু 0। এটার ক্ষেত্রে আপনি দেখবেন হচ্ছে টেনশন এদিকে কাজ করতেছে টি, তাহলে এটা ঘোরাবে হচ্ছে এই বরাবর, তাহলে টি ইন্টু 100 is equal to 100 into 200. আচ্ছা, এখানে দেখি ট্যাক্স কে মেবি কি বলছে, দ্য লিভার ওয়েটস 0.2 নিউটন পার মিলিমিটার। এই যে এইটা হচ্ছে আপনার লিভার, এইটা এটা যদি লিভার হয় এবং এটা বলতেছে 0.2 মিলিমিটার পার 0.2 নিউটন পার মিলিমিটার, 0.2 নিউটন পার মিলিমিটার যদি হয়, তাহলে এইখানে ফোর্স যে কাজ করবে এটা কত কাজ করবে, এইদিকে কাজ করবে, এবং এটা কত হবে 0.2 into 200 which is 40, তাহলে প্লাস 40 into 100। এখান থেকে টেনশন কত কাজ করবে। এখন কথা হচ্ছে ভাই এটার জন্য ওজন কাজ করবে না, এটার জন্য যদি কাজ করে সেটা কোথা দিয়ে যাবে, বি পয়েন্ট দিয়ে যাবে। সো এখানে টেনশন আপনার কাজ করবে 100 into 200 plus 40 into 100 divided by 100, 240। বুঝতে পারছি, বলছে যে এ পয়েন্টে 100 নিউটন মানে একটা ফোর্স আছে, আর লিভারের ওয়েট হচ্ছে 0.2 নিউটন পার মিলিমিটার, আর এখানে একটা স্প্রিং আছে যেটা তাকে টানতেছে এখান থেকে, মিলে সাম্যাবস্থায় আছে। যদি সাম্যাবস্থায় থাকে তাহলে টেনশন কত। সো এইদিকে আমরা ক্লকওয়াইজ মুভমেন্ট এবং অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টকে ইকুয়াল করে দিছি, দিলে টি এর ভ্যালু আসতেছে 240 নিউটন। ভেরি সিম্পল। তারপরেরটা দেখি। এই জিনিসটা প্রতিবার আমাদের এবার কেন জানি আসে নাই, খুব ইচ্ছা ছিল আসবে, কিন্তু যেহেতু আসে নাই কিছু করার নাই। চলেন দেখি এটা কিভাবে করতে হয়। এখানে পিপি দেয়া আছে যদিও, কিন্তু এটা দেয়া থাকবে না। এখানে আপনি সলভ করবেন এইভাবে, দেখেন আমি যেভাবে অ্যাপ্রোচ নিতে বলতেছি ওইভাবে নেবেন, যে এই পুরো সিস্টেম দেখার পরে আপনি চলে যাবেন যে ফাঁকা আছে কোথায়, মানে দড়ি খোলা আছে কোথায়। দড়ি খোলা আছে হচ্ছে এই যে এই জায়গায়। তো এইখানে আপনি প্রথমে যে কোনো একটা ফোর্স দিবেন, পি দেবেন না এফ দিবেন আপনার ইচ্ছে। এখানে পি দিছে, দেওয়ার পরে এই দড়ি বরাবর হাঁটা শুরু করবেন। ভালো করে খেয়াল করেন যে পি 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 পি
করতে করতে এই পর্যন্ত চলে আসবেন, সবগুলাই পি। তো এখানে যদি পি হয়, এখানেও কত পি, এখানেও পি, আর এখানেও পি, তারপরে এখানেও পি, আর এইটাও পি। এখন আপনি খেয়াল করে দেখেন এখানে আসলে তৈরি হচ্ছে কি, এখানে পি তৈরি হচ্ছে, মাঝখান থেকে একটা পি তৈরি হচ্ছে, আর এইখানেও একটা পি ফোর্স আছে, আর এই গুলা মিলে উপরের দিকে একটা আছে, সেটা কত আমরা জানি না। এখন এইটা কত হবে বলেন তো, এটা যদি এক্স হয় এটার ভ্যালু কত হবে যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে 3p হবে অবভিয়াসলি, বুঝি না? আর এই ছোট যে ফোর্সটা আছে এটার জন্য কি হবে, মানে ছোট যে চাকতি আছে এটার জন্য এইদিকে আছে আপনার পি, এইদিকে আছে হচ্ছে পি। তাহলে এইখানে যদি কোনো ওজন থাকতো ডাব্লিউ ইজ ইকুয়াল টু ওয়াট, তাহলে ডাব্লিউ এর ভ্যালু কত হবে, 2p, রাইট? কারণ এই দুইটা ইকুইলিব্রিয়ামে থাকলে উপরের ফোর্স আর নিচের ফোর্স তো ইকুয়াল হবে। তেমনি ভাবে এখানে যদি 3টা পি থাকে তাহলে উপরে আপনি পাচ্ছেন 3p। এখন এটা যদি 3p পান, এই যে 3p স্টার্ট হয়েছে এই পয়েন্ট থেকে, আবার আপনি ওইভাবে যাওয়া শুরু করবেন, 3p করতে করতে এই পর্যন্ত আসবেন। এসে এখানে যদি কেটে দেন তাহলে এখানেও আপনি পাচ্ছেন 3p, আবার এখানেও আপনি পাইতেছেন 3p। এখন এই চাকতিকে অবশ্যই বিচ্ছিন্ন করে আনতে হবে, এখান থেকে বিচ্ছিন্ন করতে হবে, এখান থেকে বিচ্ছিন্ন করতে হবে। করার পরে তাহলে এখানে আপনি পাইছেন 3p, এইখানে পাইছেন আপনি 3p, আর উপরের দিকে একটা ফোর্স আছে। এখন এটা কত হবে, এটা অবশ্যই হবে 6p, রাইট? কারণ 3 3 6। এখন যেই আপনি 6p পেয়ে গেছেন, বাকি সব বাদ। যেই আপনি 6p পেয়ে গেছেন, তারপরে 6p করতে 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 6p করতে করতে এখানে আসছে। এখন এখানে যদি যখন আবার আপনি কাটবেন, কাটার পরে এখানে আপনি কি পাইতেছেন, এখানে পাইতেছেন 6p, আর এখান থেকেও আসছে হচ্ছে 6p। তাহলে উপরের দিকে যে ফোর্সটা আসবে সেটা কত আসবে, 12p আসবে। এই জন্য দেখেন এখানে 12p আছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এখানে আপনার একটা ওজন দিবে, দিয়ে ওই ওজনের সাথে ফোর্সের একটা রিলেশন বের করতে বলবে। এখন দেখেন আমরা যখন এখানে 3p পাইছিলাম, আমি বলছিলাম যে এই দড়ি যতক্ষণ পর্যন্ত না শেষ হবে ততক্ষণ পর্যন্ত সেখানে 3p থাকবে। তাইলে এখানে যদি 3p থাকে তাহলে এখানে আস্তে 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 এখানেও কত 3p, আর এখানে 6p হওয়ার কারণে এইখানে যখন কাটবেন তখন এখানে কি আসবে 6p। এখন আপনি যখন ডাব্লিউ খেয়াল করতেছেন তখন আপনি খেয়াল করে দেখেন এখানে আপনার ওজন হচ্ছে ডাব্লিউ, আর এই দিকে আছে আপনার হচ্ছে 6p, আর এই দিক থেকে আছে আপনার 3p। তাইলে এখানে আপনার ওজন যদি ডাব্লিউ হয় তাহলে আপনার অ্যান্সার কি হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু 9p হবে না, আর p ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই 9। পুরো বিষয়টা বুঝছেন কিনা, যদি না বুঝেন আমি আরেকবার রিক্যাপ করতেছি যে কোথা থেকে কই গেলাম। হ্যালো, রিক্যাপ করব নাকি হচ্ছে বুঝছেন বিষয়টা কি হইতেছে এখানে? হ্যালো, বুঝছি ভাইয়া। আচ্ছা যদি বুঝি তাহলে আর রিক্যাপ না করে সময় নষ্ট করব। দেখেন এর পরের প্রবলেমটার ক্ষেত্রে এই যে অ্যাক্রস সাইন, আপনি প্রথমে যেখানে ফাঁকা আছে ওখানে যে কোনো একটা ফোর্স ধরে দিবেন পি। এবার ধরার পরে আপনি যাওয়া শুরু করবেন দড়ি ধরে, পি 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 করতে করতে পি 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 করতে করতে এখানে যে কেটে দিবেন। দিলে এবার যে আপনি চাকতি পাইছেন, এখানে আপনার আগে থেকে পি ছিল, এখানে আরেকটা পি আছে, যেহেতু উপরে কানেক্ট করছে এটা কত হবে, 2p হবে। এ পর্যন্ত বুঝছি। এরপরে আপনি এখানে যেহেতু পি পাইছেন, পি পাওয়ার পরে এখানে আপনি আবার যাওয়া শুরু করছেন, কোনো চেঞ্জ হয় না, পি 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 করতে করতে পি 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 দড়ি শেষ হয় না শেষ হয় না, পি 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 করে এই পর্যন্ত আসলে। আসার পরে দেখেন এইখানে কাটবেন, এখানে কাটবেন, এখানে কাটবেন, কেন? কারণ এই চাকতি আমরা আলাদা করতেছি, এই দিকটাও কাটবেন। কাটার পরে এটার জন্য যদি আমরা খেয়াল করি তাহলে এখানে আমরা পাবো যে এই যে বড় চাকতি আছে এর মধ্যে এইখানে আছে হচ্ছে পি, মাঝখান থেকে আবার আসতেছে পি, আর এই দিক থেকেও গেছে হচ্ছে পি। তাহলে এই দিকে যেটা আসবে সেটা কত আসবে, 3p আসবে। এবং এই জন্য এই দিক থেকে যেটা আসতেছে ওইটাকে আমরা বলতেছি 3p।
আর উপরে এই ছোটটা আমাদের কাজে লাগতেছে না, তারপরে যদি আপনি খেয়াল করেন যে এখানে পি আছে তাহলে এটা 2p আসবে। তাইলে এখানে যদি আমরা 3p পাই, 3p পাওয়ার পরে আবার একই জায়গা কাজ শুরু করবেন, 3p করতে করতে যাওয়া শুরু করবেন, 3p যতক্ষণ পর্যন্ত উপর দিয়ে যাচ্ছে, 3p করতে করতে এই পর্যন্ত চলে আসছেন, 3p নিয়ে চলে আসছেন। সো এখানে 3p আছে, এবার কাটবেন যখন এখানেও 3p এখানেও 3p, তাহলে উপরেও 3p এখানেও 3p এখানেও 3p আর নিচে আছে আপনার w। তাহলে w ইজ ইকুয়াল টু কত আসবে? এবার w ইজ ইকুয়াল টু 9p আসবে। তাহলে p ইজ ইকুয়াল টু w বাই 9, সেম আবার w ইজ ইকুয়াল টু 9p, p ইজ ইকুয়াল টু w বাই 9। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি ডান সাইডটা করে বাম সাইডটা sw, না পারলে কিউএনএ তে দিবেন। ডান সাইডেরটা দেখেন, এটা p, পিপি করতে করতে এখানেও পি, তাহলে এখানেও 2p, আবার পিপি করতে করতে এখানে পি এখানে পি, তাহলে এখানে 2p। এবার 2p যেহেতু স্টার্ট হয়েছে, টুপি করতে করতে এখানে এসে 4p। এবার 4p যেহেতু স্টার্ট হয়েছে, 4p করতে করতে 8p। সো 8p ইজ ইকুয়াল টু w। এর সবচেয়ে সবচেয়ে সহজ প্রবলেম, এটা যদি দেয় তাহলে তো আপনার কপাল খুলে গেছে। 4p ইজ ইকুয়াল টু w আর p ইজ ইকুয়াল টু w বাই 8, এটা হচ্ছে অ্যান্সার। অবশ্যই পিপি আপনার লিখে দিবেন না, ওটা আপনার লিখতে হবে, নাহলে তো হয়ে গেছে। আচ্ছা, আর কি করব সামনে, এটা আমরা আগামী দিন করি, এটা সময় লাগবে, এটা করতে গেলে এখন সময় লাগবে। আর আপনাদের তাইলে সামনে পরীক্ষা হচ্ছে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, তারপরে অপটিক্স এর সিটি, তারপরে কেমিস্ট্রির জন্য আপনাদের অ্যাসিড বেস, আরেকটা কি বললেন যেন, ইন্টিগ্রাল ক্যালকুলাস। জি ভাইয়া। ইন্টিগ্রাল ক্যালকুলাস ওই গামা বিটা পর্যন্ত দিবে, তাই তো? ইন্টিগ্রাল ক্যালকুলাস কে নিতেছে আপনাদের? শিখা ম্যাম। আচ্ছা, ওকে তো চিনি না। আচ্ছা, যাই হোক, আমরা রেকর্ডিংটা অফ